প্রতি রাতে নিত্য নতুন মেয়েদের টাকার বিনিময়ে ভোগ করে মির্জা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক আয়ান মির্জা। তার কাছে মেয়ে মানুষ মানে চরিত্রহীন, সবাই টাকা ছাড়া কিছু বোঝে না। আজ রাতেও তার ব্যতিক্রম কিছু হয়নি। বিছানায় একটা পাতলা জর্জেটে শাড়ি পরে বসে আছে শেহরিজ। ভয়ে তার গা হাত পা কাঁপছে। এই বুঝি কখন সেই ব্যক্তিটা আসে তাকে ভোগ করতে। কিছুক্ষণ আগে কানাডার রাস্তার ধারে দাঁড়িয়ে আছে আজ শেহরিজ এবং তার হাতে একটা বোর্ড আছে এবং সেটিতে লেখা আছে সে এক রাতের জন্য বিক্রি হবে। সেই সময় গাড়ি করে বাড়ি ফিরছিল আয়ান মির্জা। আজকে তার মাথাটা ঠিক নাই, তার কোনো কাজই সফল হচ্ছে না। হঠাৎ করে চোখ যায় রাস্তার ধারে থাকা বোরখা পরা মেয়েটার দিকে এবং সেই লেখাটার দিকে। সে সঙ্গে সঙ্গে শিহাবকে বলে, শিহাব গাড়ি থামা। শিহাব হচ্ছে আয়ানের অ্যাসিস্ট্যান্ট। সে আয়ানকে বলে, কেন স্যার, কি হয়েছে? আয়ান রেগে গিয়ে বলে, শালা শুয়ারের বাচ্চা, তুই আমার কাছ থেকে কৈফিয়ত নিচ্ছিস? তোরে একদম জানে মেরে দেব। তুই জানিস আমি কৈফিয়ত দিতে পছন্দ করি না। শিহাব কাচুমাচু কণ্ঠে বলে উঠল, সরি স্যার, ভুল হয়ে গেছে, ক্ষমা করবেন। বলেই সে গাড়ি থামায়। আয়ান সিগারেট টানতে টানতে শেহরিশের দিকে আগায়। আয়ান শেহরিশের কাছে গিয়ে দাঁড়ায়। শেহরিশ কিছুটা ভয় পেয়ে যায়। হঠাৎ আয়ান বলে ওঠে, হোয়াট ইজ ইউর নেম? শেহরিশ কিছু না বলে সে রীতিমতো কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। এরকম পরিস্থিতিতে তো সে কখনো পড়েনি। আয়ান এবার একটু বিরক্তি বোধ করলো। সে এবার চেঁচিয়ে বলে ওঠে, হে লেডি, হোয়াটস ইউর নেম? আয়ন চৌধুরী নেভার রিপিটস এনিথিং। শেহরিশ এবার আরো ভয় পেয়ে গেল। সে ধীর কণ্ঠে বলল, সেহরিশ। আয়ান কিছুক্ষণ ভাবলো, ভেবে বলল, বাংলাদেশি। শেহরিশ মাথা নেড়ে ছোট করে উত্তর দিল। আয়ান শেহরিশকে জিজ্ঞাসা করে, এখানে এত রাতে কি করছেন? শেহরিশ এবার একটু বিরক্ত হলো, বলল, দেখে তো আপনাকে নিরক্ষর মনে হচ্ছে না। তা কি লেখা আছে দেখতে পারছেন না? যদি এমনি এমন ফালতু কথা বলতে আসেন তাহলে যান যান এখান থেকে। কাজ আছে আমার, আমাকে আমার কাজ করতে দেন। যত সব। আয়ানের মাথা আগে থেকেই গরমই ছিল। শেরিশের সাথে যাও বা ভালো করে কথা বলছিল, কিন্তু শেরিশের এমন কথা শুনে তার কান দিয়ে আগুন বার হলো। এতক্ষণ টানতে থাকা সিগারেটটা ফেলে মাটিতে সাথে পা দিয়ে মারিয়ে ফেলে আর রক্তচক্ষু নিয়ে শেরিশের দিকে তাকায়। শেরিশ আয়ানকে দেখে ভয় পেয়ে যায়। শালা চরিত্রহীন রাস্তার মেয়ে, তুই আমার উপরে কথা বলিস? বল কত লাগবে তোর, বল। কথাটা বেশ চেঁচিয়ে বলল আয়ান। আয়ানের চিল্লানো শুনে চোখ দিয়ে টপটপ করে পানি পড়তে লাগলো। তাও সে কোনো রকম নিজেকে সামলিয়ে বাধ্য হয়ে বলল, 8 লাখ। আয়ান জোরে জোরে হেসে দেয়। আয়ানের হাসির আওয়াজে শেরিশের বুকের ভিতরটা ধক করে উঠল। অতঃপর আয়ান বলল, 8 লক্ষ টাকার জন্য তুই আমার উপরে কথা বলিস? দেখ তোরে আজ কি করি, চল আমার সাথে। বলে আয়ান শেরিশকে হাত ধরে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে আসে। এদিকে শেরিশ কোনো উপায় না পেয়ে তার সঙ্গে যেতে লাগে, কারণ তার যে টাকাটা খুব প্রয়োজন। শিহাব গাড়ির বাইরে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন দেখছিল। হঠাৎ আয়ান বলে ওঠে, শিহাব গাড়ি চাবি দে। কেন স্যার? এই জানোয়ার দেখ, বেশি মাথা গরম করবি না, গাড়ির চাবি দে। শিহাব চুপচাপ গাড়ির চাবি দিয়ে দেয়। তারপর আয়ান শেরিশকে গাড়ির মধ্যে বসিয়ে ড্রাইভিং সিটে বসে। শিহাব বেচারা সেই রাতে কষ্ট করে অন্য গাড়ি লিফট নিয়ে বাড়ি ফিরল। এদিকে আয়ান গাড়ি চালাচ্ছে আর একের পর এক সিগারেট ফুঁকছে। শেরিশ পুরো রাস্তার কোনো কথা বলল না, মাথা হেট করে বসেছিল। হঠাৎ শেরিশ বুঝতে পারলো আয়ান তার হাত ধরে তার একটা ভীষণ বড় বাড়ির মধ্যে নিয়ে যাচ্ছে। বাড়িটা ভীষণ পরিপাটি, সুন্দর করে গোছানো, কিন্তু শেরিশ কোনো মানুষের অস্তিত্ব পেল না বাড়িতে। আয়ান তাকে তার বেডরুমে নিয়ে গিয়ে ছুঁড়ে মারে খাটের উপর এবং বলে, কথাটা বলে আয়ান দরজাটা ধুম করে মেরে চলে যায়। শেরিশ দরজা দেওয়ার আওয়াজে চমকে উঠল। সে বাথরুমের মতো উঠে বোরখাটা খুলে ওয়াশরুমে চলে যায় এবং গিয়ে হাত মুখে পানি দিয়ে বার হয়ে এসে বিছানায় বসে। বর্তমান শেরিশ ভাবছে যে তারে একটা নতুন জীবনের আলো দেখালো, তারে বাঁচাতে মরতে হলেও মরবো, সে ছাড়া যে তার আর কেউ নেই। শেরিশের ভাবনার মাঝে দরজা খোলার আওয়াজ হলো। শেরিশ দেখে আয়ান টলতে টলতে তার দিকে আগাচ্ছে। মনে হয় নেশা করেছে। শেরিশ তার চোখের পানি মুছে নিল আর এদিকে আয়ান এসে তার ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে দিল আর ঠোঁটে জোরে জোরে কামড় দিতে লাগলো। শেরিশ ছটফট করতে লাগলো, কিন্তু তার তো আর রেহাই নেই। সারা রাত শেরিশের উপর দিয়ে অনেক ধকল গেল। শেষ রাতের দিকে আয়ান তাকে ছেড়ে দিয়ে উপর হয়ে শুয়ে পড়ে। শেরিশও আর সামলাতে না পেরে শুয়ে পড়ে। সকাল 7টা নাগাদ শেরিশের ঘুম ভাঙে। তার গায়ে ব্লাউজ আর পেটিকোট ছাড়া কিছু নেই। পাশ ফিরে তাকাতেই দেখলো আয়ানকে। 6 ফিট লম্বা, সাদা ধবধবে শরীরটার কিছু অংশের খামচির দাগে লাল হয়ে আছে। ঘুমন্ত মানুষটাকে দেখে মনে হচ্ছে কতটা নিষ্পাপ। সুঠাম চেহারার মানুষটির হাতের পেশিগুলো বেশ ফুলে ফেপে আছে। শেরিশের শরীর প্রচণ্ড ব্যথা করছে। কাল রাতে প্রচণ্ড ধকল গেছে। মেয়েটাকে ছিঁড়ে কুড়ে খেয়েছে আয়ান।
শেরিশ আবার চোখ বুজলো। 2 ঘন্টা পর আবার ঘুম ভাঙলো শেরিশের। পাশে তাকিয়ে দেখে আয়ান নেই। হঠাৎই বাথরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে আসলো আয়ান। শেরিশ এবার কোনো মতে উঠে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। ওয়াশরুমে গিয়ে আয়নায় নিজের মুখ দেখে কান্না করে দেয়। তার ঠোঁটের কোনা কেটে গিয়েছে, সেখানে রক্ত শুকনো হয়ে লেগে আছে, গায়ে বিভিন্ন জায়গায় লাভ বাইট। সে শাওয়ার ছেড়ে কাঁদতে কাঁদতে নিচে বসে পড়ে। প্রায় 1 ঘন্টা পর সে বাইরে বের হয়ে আসে। এসে দেখে ঘরে কেউ নেই। সে আবার তার বোরখাটা পরতে লাগলো। হঠাৎ করে ঘরের মধ্যে আয়ান প্রবেশ করলো। সে বলল, নষ্টামি করে আবার বোরকা পরিস? শেরিশ বলল, দেখুন, আমি আপনার সাথে একটা রাত কাটাতে এসেছিলাম। আপনি আমার অনেক উপকার করেছেন, যা আমি কোনোদিনও ভুলবো না। আর আমি বোরকা পরি বা অন্য কিছু করি, সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। প্লিজ এ নিয়ে কিছু বলবেন না। আয়ান এবার রেগে গেল। সে শেরিশের কাছে এসে তার গাল টিপে ধরলো আর বলল, বড্ড জোর তোর বল। আয়ান মির্জার মুখের উপরে কথা বলিস, শালা রাস্তার মেয়ে। সামান্য টাকার জন্য নিজের সতীর্থ বিলিয়ে দিস, আবার আমার উপরে কথা বলিস। বলেই তার হাতে থাকা 8 লাখ টাকা ছুঁড়ে মারলো শেরিশের দিকে। আয়ান চলে যেতে নিলে শেরিশ বলে ওঠে, আপনার কাছে এটা সামান্য টাকা হতে পারে, বাট আমার কাছে এটা অনেক। বলেই শেরিশ টাকাগুলো কুড়াতে থাকলো। তখনই আয়ানের চোখ পড়ল শেরিশের ঘাড়ে থাকা একটা কাটা দাগে। আয়ান শেরিশকে কিছু বলতে যাবে তার আগেই ফোনে অন্তুর মেসেজ আসছে। মেসেজটা দেখা মাত্রই সে ব্যালকনিতে গিয়ে অন্তুকে কল করলো। এদিকে শেরিশ মেকআপটা পরে মুখ ঢেকে নিল এবং টাকাটা নিয়ে বার হয়ে গেল। বাংলাদেশের কোনায় কোনায় খুঁজে ওদের দুজনকে আমার সামনে জ্যান্ত চাই। কলিজা ছিঁড়ে আমি কুত্তো দিয়ে খাওয়াবো। পরিবর্তে যা করা লাগে তাই কর, কিন্তু ওদের আমার জ্যান্ত সামনে চাই। জি স্যার, আমি সম্পূর্ণ চেষ্টা করছি। অন্তু ফোন রাখতে আয়ান পিছনে ফিরে তাকিয়ে দেখে শেরিশ নেই। সে তাড়াতাড়ি করে নিচে নামে। ততক্ষণে দেখে শেরিশ চলে গেছে। আয়ান সঙ্গে সঙ্গে শিহাবকে কল করে, এই গাধার বাচ্চা, কোথায় তুই? স্যার আপনার তো গার্লফ্রেন্ডই নেই, তা আমাকে একটু গার্লফ্রেন্ডের সাথে সময় কাটাতে দেবেন না? আয়ান রেগে যায়, পরপর বলে, 10 মিনিটের মধ্যে আমার সামনে চাই। যদি 1 মিনিটও দেরি হয় তাহলে আমার বন্দুকের গুলি তোর বুক ভেদ করে বার হতে 1 সেকেন্ডও সময় লাগবে না। কথাটা বলে আয়ান ফোনটা কেটে দেয়। এদিকে শেরিশ তাড়াতাড়ি করে হসপিটালে পৌঁছায়। তাকে দুপুর 1টার মধ্যে 8 লাখ টাকা জমা করতে হবে। তার মিষ্টি মাকে তার বাঁচাতেই হবে, কারণ সে ছাড়া তার পৃথিবীতে আর কেউ নেই। সে তাড়াতাড়ি যায়, গিয়ে টাকাটা জমা করে ডাক্তারকে বলে অপারেশন শুরু করে দিতে। ডাক্তার বলে, আমরা 1 ঘন্টা পর অপারেশন শুরু করব। আপনার যদি রোগীর সাথে কিছু কথা বলার থাকে আপনি বলে নিতে পারেন। শেরিশ বলল। ঠিক আছে। শেরিশ তার মিষ্টি মায়ের কেবিনে যায়, গিয়ে দেখে তিনি শুয়ে আছেন। শেরিশ মিষ্টি মায়ের পাশে গিয়ে বসে। শেরিশ বসতে মিসেস লিলি শেরিশের দিকে তাকালো। শেরিশ বলল, তোমার কিচ্ছু হবে না মিষ্টি মা। তোমার আর 1 ঘন্টা পর অপারেশন, তুমি সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। মিসেস লিলি বেগমের চোখ দিয়ে ফোঁটা ফোঁটা জল বার হলো। সে বলল, মা, তুই এত টাকা কিভাবে জোগাড় করলি? শেরিশ থতমত খেলো। প্রসঙ্গ এড়াতে সে বলল, সেসব কথা পরে হবে, তুমি আগে সুস্থ হয়ে যাও, তারপর না হয় পরে বলবো। মিসেস লিলি বললেন, আমি জানি তুই কোনো খারাপ কাজ করে টাকা জোগাড় করবি না। আমার তোর প্রতি বিশ্বাস আছে যে তুই যা করবি সৎ পথে করবি। মিসেস লিলির কথাটা শুনে শেরিশের চোখ দিয়ে পানি পড়তে থাকলো। বোরখার সাথে মেকআপ পরায় অতটা বুঝতে পারেনি মিসেস লিলি। শেরিশ বলল, ঠিক আছে মিষ্টি মা, তুমি তাহলে রেস্ট নাও, আমি বাইরে থাকি। বলেই সে চলে গেল। তার নিজের প্রতি খুব ঘৃণা লাগছে, কারণ তার মিষ্টি মা তাকে খুব বিশ্বাস করে, কিন্তু তার যে আর কোনো উপায় ছিল না তাকে বাঁচাতে। তাকে যেভাবেই হোক টাকা জোগাড় করতে হতো, আর হঠাৎ করে 2 দিনের মধ্যে 8 লক্ষ টাকা জোগাড় করা তার পক্ষে সম্ভব ছিল না। এদিকে বেচারা শিহাব যেমন হোক করে তাড়াতাড়ি আয়ানের বাড়িতে আসে। দেখে আয়ান সোফা এসে বন্দুক নিয়ে দেখছে। শিহাবের তো যায় যায় অবস্থা। সে আয়ানের সামনে গিয়ে বলে, স্যার বলুন। আয়ান তার হাত ঘড়ির দিকে তাকিয়ে বলে, 20 সেকেন্ড লেট, এবার কি হবে তোর? শিহাব ব্যঙ্গ করে বলে। স্যার 20 সেকেন্ডই তো। আয়ান এবার একটা ভ্রু উঁচু করে শিহাবের দিকে তাকায়। শিহাব বুঝতে পারে যে এমনভাবে ব্যঙ্গ করে মজা করাটা ঠিক হয়নি। সে বলে, গার্লফ্রেন্ডের জন্য ছেড়ে দিন, খুব কষ্ট করে এখানে এসেছি। আপনার তো আর বলতে গিয়েও আর বলল না শিহাব। সে সম্পূর্ণ বিষয়টা এড়াতে বলল। হ্যাঁ স্যার বলুন, আপনি কিসের জন্য ডেকেছিলেন? আয়ান আর কিছু বলল না শিহাবকে। সেও প্রসঙ্গটা পাল্টে দিল, বলল, গতরাতে যে মেয়ে আমার সাথে রাত কাটিয়েছিল ওরে জ্যান্ত আমার সামনে চাই। যেভাবে হোক ওকে যেখান থেকে হোক পুরো কানাডা খুঁজে ওকে আমার সামনে নিয়ে আসবে। আর হ্যাঁ, কোনো রকমের যেন শরীরে টাচ না আসে, নয়তো তুই খুব ভালো করে জানিস তোর কি হতে পারে। যা, এবার কাজে লেগে পড়। শিহাব বলল, স্যার 1 কাপ কফি? আচ্ছা ঠিক আছে, খাবো না।
আসলে আসলে কি? শিহাব বলল। স্যার মেয়েটার কোনো ফটো বা কিছু না হলে মেয়েটাকে খুঁজবো কি করে? আয়ান রাগান্বিত কণ্ঠে বলল। তোকে দায়িত্ব দিয়েছি এমনি এমনি? জানি না, যেখান থেকে হোক ওই মেয়েকে আমার সামনে হাজির কর। শিহাব বলল। স্যার মেয়েটাকে খুঁজে দিলে কিছুদিনের জন্য ছুটি দিবেন তো? আসলে স্যার আপনার জন্য আমার বিয়েটা আটকে আছে, ছুটি না দিলে বিয়ে কেমনে করব বলেন তো? আয়ান এবার উঠে দাঁড়ায় বিরক্তিকর স্বরে বলল। শালা শুয়োর, তোকে যে কাজটা দিয়েছি আগে সেই কাজটা কর, না করতে পারলে জন্মের ছুটি দিয়ে দেব। শালা যা এখান থেকে। শিহাব বলে। যাচ্ছি স্যার। আপনি তো না হয় বিয়ে করবেন না, তা আমার বিয়েটা তো হতে দিন। আয়ান আবারও বলে। তুই বাড়ি থেকে বের হবি, হ্যাঁ কি না? জানোয়ার, দূর হয় এখান থেকে। শিহাব বিড়বিড় করতে করতে চলে যায়। হ্যাঁ, বিয়ে আর আমি? দুনিয়ায় কোনো মেয়ে ভালো না, সব মেয়ে চরিত্রহীন, সব টাকা ছাড়া কিছুই বোঝে না। কি দরকার বিয়ে করার? যেমন ভাবে চলছে চলুক। কথাটা বলেই মিস জেনিকে ডাক দেয় আয়ান। মিস জেনি আসতেই আয়ান বলে ওঠে। 1 কাপ হালকা চিনি দিয়ে কড়া করে কফি করে নিয়ে আসেন। মিস জেনি মাথা নেড়ে চলে যায়। মিস জেনি হচ্ছে আয়ানের কেয়ারটেকার, বাড়ির সমস্ত কিছু তিনি সামলান। মিস জেনির পরিবারে তার মেয়ে ছাড়া আর কেউ নেই। তার হাজবেন্ড 2 বছর আগে হার্ট অ্যাটাকে মারা যায়। তার মেয়ে হোস্টেলে থাকে, আর জেনি গত 2 বছর ধরে আয়ানের কেয়ারটেকার হয়ে সবকিছু সামলাচ্ছেন। কিছুক্ষণ পর মিস জেনি কফি নিয়ে আসে। সেটা নিয়ে আয়ান ঘরে চলে এসে ব্যালকনিতে দাঁড়িয়ে তার মামা হামিদকে ফোন করে। এতদিন পর মনে পড়লো আমার কথা। আচ্ছা বল, কাজ ছাড়া তো আর ফোন করিস না, তা অফিস কেমন চলছে? কোনো অসুবিধা হয়েছে কি? আয়ান ছোট করে উত্তর দিল। না, সবকিছু ঠিকঠাক। হামিদের একটু খটকা লাগলো। সে জিজ্ঞাসা করলো। কিছু কি হয়েছে? না মানে এমনভাবে কথা বলছিস? আয়ান বলে। আসলে মামা, আসলে কি কি বলতে চাইছিস সরাসরি বল। আসলে মিনু ফুপির মেয়ে এখন কোথায় আছে জানো? আয়ান হঠাৎ এই কথাটা জিজ্ঞাসা করবে হামিদ আশা করেনি। তিনি বললেন। আসলে সেই দিন তোকে আমরা কানাডাদের নিয়ে আসার আগে শেহরিশকে বাংলাদেশের একটা অনাথ আশ্রমে দিয়ে আসি। তারপরে জানিস তো সব ঝামেলায় আর খোঁজ নেওয়া হয়নি। আয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে তার মামাকে বলে। একটু খোঁজ নিয়ে দেখো তো মেয়েটার কি অবস্থা এখন। তুই হঠাৎ ওই মেয়ের খোঁজ কেন নিচ্ছিস? মানে হামিদের বলার মাঝে আয়ান বলে। জানি না কেন, কিন্তু আমার ওই মেয়ের খোঁজ চাই। দেখো, যেমন ভাবেই হয় আমাকে ওই মেয়ের ডিটেলসটা দাও। বলেই ফোন কেটে দিল আয়ান। কফিটা শেষ হতেই ব্যালকনিতে সোফায় বসে সিগারেট খেতে লাগলো। তুমি কি সেই শিউরিশ যার কথা আমি ভাবছি? না না, এটা হতে পারে না। একটা নাম তো অনেক মানুষেরই হয়। ধুস, কি সব ভাবছি আমি। কিন্তু ওই ঘাড়ের কাটা দাগটা, না না, এই চরিত্রহীন মেয়ে মিনু ফুপির মেয়ে হতে পারে না। এসব কথা ভাবতে ভাবতে একসাথে প্রায় 4-5টা সিগারেট খেয়ে গাড়ি নিয়ে বার হয়ে গেল অফিসের উদ্দেশ্যে। আর এদিকে অপারেশন থিয়েটারের সামনে বসে আছে শেরিশ ও তার 2 বান্ধবী। হঠাৎ করে তাদের মাঝ থেকে একজন বলে ওঠে। আইরিশ, চল খেয়ে নিবি, সকাল থেকে কিছু খাসটি মনে হয়। অপারেশন শেষ হতে এখনো 2 ঘন্টা বাকি, চল কিছু খেয়ে নিবি। শেরিশ জানালো। না রে, তোর আমার ভালো লাগছে না, তোরা যা। সিমি জানায়। দেখ, আন্টির কিচ্ছু হবে না, নিজেকে শক্ত কর, চল আমাদের সাথে খেয়ে নিবি। এরিকা এবং সিমির জোড়াজোড়িতে শেরিশ বাধ্য হয়ে খেতে গেল। খাওয়া দাওয়া শেষে আবারও ফিরে এসে সেখানে ওয়েট করতে লাগলো। প্রায় 1.5 ঘন্টা পর ডাক্তার বার হলেন। তিনি জানান। অপারেশন সাকসেসফুল হয়েছে, ওনার জ্ঞানও ফিরেছে। আশা করি উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। শেরিশের মনে হলো তার বুক থেকে একটা পাথর সরে গেছে। সে ডাক্তারকে জানায়। আমি কি ওনার সাথে এখন দেখা করতে পারি? ডাক্তার জানান। হ্যাঁ, তবে একজন, আর বেশিক্ষণের জন্য নয়, 5 মিনিট। শেরিশ আস্তে আস্তে ভেতরে যায়, গিয়ে মিসেস লিলির পাশে বসে। শেরিশ বলে। কেমন আছো মিষ্টিমা? মিসেস লিলি জানান। তোর মতন একটা মেয়ে থাকলে আর কেউ খারাপ থাকতে পারে? শেরিশ আর কিছু জিজ্ঞাসা করে না। ভয়ে যদি তিনি আবার জিজ্ঞাসা করে যে এত টাকা কোথায় পেয়েছিস, তাই সে আর কথা বাড়ায় না। সে তার মিষ্টিমাকে বলে। ঠিক আছে, তুমি রেস্ট নাও, আমি তাহলে ফিরে যাই, কালকে আবার আসবো। আর ওষুধগুলো ঠিকঠাক ভাবে সময় মতো খেয়ে নিও। কথাটা বলে শেরিশ বেরিয়ে এলো। ডাক্তারের কেবিনে ঢুকলো। ডাক্তার তাকে জিজ্ঞাসা করলো। পেশেন্টকে কবে ছুটি দেওয়া হবে? 2 দিন পর আপনি পেশেন্টকে নিয়ে যেতে পারেন।
শেরিশ ডাক্তারের সাথে আরও কিছু কথা বলে বাড়ি চলে আসলো। বাড়ি আসতে প্রায় রাত 11টা বাজলো। বাইরে থেকে খাবার পার্সেল করে নিয়ে এসেছিল, সেটা খেয়ে রাত্রে ঘুমাতে যায়। সে কখনো ভাবেনি যে এরকম একটা অপরিচিত দেশে এসে সে একটা বিশ্বস্ত মানুষ পাবে যে তাকে পুরো মায়ের মতন করে আগলে রাখবে। এসব ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়লো। এদিকে আয়ানের অফিস থেকে ফিরতে ফিরতে প্রায় রাত 12টা বাজলো। মাঝ রাস্তায় সে একটা কফি শপে দাঁড়ালো। সে কফি খাচ্ছে আর হঠাৎ করে সে মেয়েটার মুখ তার চোখের সামনে ভেসে আসলো। সে কিছুটা বিরক্ত হয়ে রাগান্বিত স্বরে বলল, কি হচ্ছেটা কি আমার সাথে? আয়ন মির্জা, যার কিনা মেয়ে মানে বিরক্ত লাগে, তার সাথে এসব কি হচ্ছে? আয়ন মির্জা, কন্ট্রোল কন্ট্রোল। এইসব আওড়াতে আওড়াতে সে এক হাতে সিগারেট ধরিয়ে আর এক হাত দিয়ে গাড়ি চালাতে লাগলো। রাত্রে বাড়ি ফিরে সে আর কিছু খেলো না, শুয়ে পড়লো। একটা মেয়ে এসেছিল অবশ্য, কিন্তু আজ প্রথম এমন কোনো দিন আসলো যেখানে আয়ান মির্জা কোনো মেয়ের সঙ্গ দেয়নি রাতে। বিধায় সেই মেয়েটি টাকা নিয়ে চলে গেল। পরের দিন সকাল হতে শিহাবের ফোন বেজে উঠলো। শিহাব ফোন তুলে বলল, কে রে তুই সকাল সকাল ফোন করছিস? গার্লফ্রেন্ড নেই তোর নাকি? জানিস না যে গার্লফ্রেন্ড থাকলে রাত জেগে গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে হয়? সকাল সকাল শিহাবের কথা শুনে আয়ানের মাথা গরম হয়ে গেল। সে ফোনের ওই পাশ থেকে চেঁচিয়ে উঠে বলল, এই শালা জানোয়ার, কার সাথে কথা বলছিস তুই জানিস না? শিহাব শুয়েছিল। হঠাৎ এত সকালে আয়ান কল করবে সে ভাবতে পারেনি। সে তাড়াতাড়ি করে খাট থেকে উঠে এক লাফে বসে পড়লো। তোতলাতে তোতলাতে বলল, সরি স্যার, আমি বুঝতে পারিনি আপনি এত সকালে আমাকে ফোন করবেন। আয়ান এবার রেগে গিয়ে বলল, কি আর বুঝতে পারছিস তুই? তোরে যে কাজটা দিয়েছিলাম সেই কাজটা তুই করেছিস? শিহাব কিছুটা ঘাবড়ে যায়। সে আয়ানকে বলল, আমি কি করে তাকে খুঁজে পাবো আপনি বলেন? আমি কি তাকে দেখেছি? সে তো সেদিন মুখে মেকআপ পড়েছিল। আর না, আপনি তার কোনো ফটো আমার কাছে দিয়েছেন। আমি যদি তাকে রাস্তায় এমনিও দেখি তাহলেও কি আমি তাকে চিনতে পারবো? আপনি বলেন। আপনি তো তার সাথে একটা রাত কাটিয়েছেন, আপনি নিশ্চয়ই তার মুখটা দেখেছেন। আমি কি করে তার মুখটা দেখবো আপনি বলেন? আয়ান এবার শিহাবকে ধমকিয়ে বলে, দিন দিন তোর বড্ড বার বাড়ছে, লিমিট ক্রস করে ফেলছিস। তুই লিমিটের মধ্যে থেকে কথা বল। তুই জানিস না তুই কার সাথে কথা বলছিস? বুঝতে পেরেছি, তোর দ্বারাই কাজ আর হবে না, যা করার আমাকেই করতে হবে। বলেই ফোনটা রেখে আলমারি থেকে একটা কালো শার্ট আর কালো প্যান্ট পরে গাড়ি নিয়ে বার হয়ে যায় অফিসের উদ্দেশ্যে। মিসেস লিলি একটা রেস্টুরেন্ট চালান। তার কোনো সন্তান নেই। আসলে তিনি বিয়ে করেননি। সে তার জীবনে তাহার নামে একজন ব্যক্তিকে ভালোবেসেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত একদিন তিনি অ্যাক্সিডেন্টে মারা যান। তারপরে তিনি আর দ্বিতীয় কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়ে যায়নি। কিছু বছর আগের কথা। অনাথ আশ্রম থেকে পড়াশোনা করে স্কলারশিপ নিয়ে কানাডাতে পড়াশোনা করতে আসে শেহরিশ। নতুন শহরে তার সবকিছুই অচেনা ছিল, কিন্তু তার দেখা হয়ে যায় মিসেস লিলির সাথে। তারপর থেকে সে মিসেস লিলির সাথে থাকতে শুরু করে এবং তার সাথে তার রেস্টুরেন্টের কাজেও হেল্প করতে থাকে এবং পড়াশোনা করে। এমনভাবেই চলছিল সবকিছু। তারপর অনেক বছর কেটে যায়। এর মধ্যে শেহরিশ বাংলাদেশে তার আশ্রমেও গিয়েছিল ছুটি কাটাতে। মিসেস লিলির সাথে তার সম্পর্ক মা মেয়ের মতো। মিসেস লিলির কোনো সন্তান না থাকায় লিলি শেহরিশকে সন্তানের মতন করে দেখে, আর শেহরিশের মায়ের কমতিটাও পুরো হয়ে যায়। তাই শেহরিশ মিসেস লিলিকে মিষ্টি মা বলে ডাকে। আজ সকাল সকাল শেহরিশ উঠে সব কাজ তাড়াতাড়ি সেরে বেরিয়ে পড়ে হসপিটালের উদ্দেশ্যে। হসপিটালে গিয়ে সে মিসেস লিলির কেবিনে যায়। গিয়ে দেখে লিলি শুয়ে আছে। শেহরিশ বলে, কেমন আছো মিষ্টিমা? লিলি এবার উঠে বসে এবং বলে, ভালো আছে আগের থেকে। কিছু খেয়েছিস? শেহরিশ বলল, হ্যাঁ। আমার রিলিজের ব্যাপারে ডাক্তার কিছু বললো? শেহরিশ বলে, হ্যাঁ, কালকে ছুটি দেবে। লিলি এবার মুখটা মলিন করে বলল, আচ্ছা মা, এত টাকা কোথায় পেয়েছিস? শেরিশ চায় না যে তার মিষ্টি মা কোনো কষ্ট পাক, তাই সে সত্যিটা লুকাতে বলল, লোন নিয়েছি, তুমি এই বিষয়ে চিন্তা করো না তো। আমি ভালো জব করব একটা, তারপর শুধিয়ে দেব সবটা। প্লিজ মিষ্টিমা, তুমি ছাড়া আমার আর কেউ নেই। প্লিজ তুমি চিন্তা করো না, আর এই বিষয়ে কোনো কথা আর বলো না প্লিজ। মিসেস লিলি একটা দীর্ঘশ্বাস ফেললেন। আসলে তারা দুইজন একে অপরের প্রতি অনেক দুর্বল, তাই সে আর কিছু বলল না। এইভাবে কেটে গেল প্রায় 1 মাস। মিসেস লিলি এখন সুস্থ। তারা দুইজন মিলে তাদের রেস্টুরেন্ট ভালোই চালাচ্ছে। শেহরিশের মা এর মৃত্যুবার্ষিকী আর কিছুদিন পর, তাই সে মিসেস লিলিকে বলল, মিষ্টিমা, বল। সামনে মায়ের সামনে মৃত্যুবার্ষিকী, তাই আমি ভাবছি দেশে ফিরবো। মিসেস লিলি বললেন, ঠিক আছে, কিন্তু মা এবার তোকে একা যেতে হবে। রেস্টুরেন্টে এখন কাস্টমারের প্রচন্ড চাপ। আমি চাচ্ছি না এখন রেস্টুরেন্টটা বন্ধ হোক। শেহরিশ হেসে বলল, এটা কোনো ব্যাপার না। এদিকে অফিসে আসতে আয়ানের ফোনে কল আসে। অন্তর। আয়ান কল রিসিভ করতেই ওপাশ থেকে,
স্যার, রহমত মাহমুদকে আমরা আটক করেছি। আপনি তাড়াতাড়ি দেশে আসুন। কথাটা শোনা মাত্র আয়ান কল কেটে শিহাবকে কল করে বলে, শিহাব, তাড়াতাড়ি 2টা টিকিটের ব্যবস্থা কর। রহমত মাহমুদ আমাদের আটকে আছে। 1 ঘন্টার মধ্যে যা করার কর। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব দেশে যেতে হবে। তুইও সব গুছিয়ে নে। সাদা শার্টের কালো প্যান্ট পরে এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে আয়ান মির্জা। তার গন্তব্য এখন বাংলাদেশ। পকেট থেকে ফোন বার করে সে অন্তুকে কল দিল। শোনুন তো, এই জানোয়ারটাকে পানি ছাড়া কিচ্ছু দিবি না। আমার মা আব্বু যেমনভাবে মেরেছিল তার থেকে নিকৃষ্টভাবে আমি ওর মৃত্যু দেব। তার আগে তোরা ওর মুখ থেকে কথা বের কর, গুলজার মাহমুদ কোথায়। আর হ্যাঁ, মেরে মেরে আদমরা করবি তাও ঠিক, কিন্তু ওর মৃত্যু যেন আমার হাতেই হয়। আয়ান কথাটা বলেই ফোন রেখে রওনা দেয় দেশের উদ্দেশ্যে। এদিকে হামিদ অনেক কষ্টে এসে অনাথ আশ্রমের সাথে যোগাযোগ করে। আশ্রমের ম্যানেজারের ফোন নাম্বার জোগাড় করে সে আশ্রমের ম্যানেজার রহিমকে ফোন করে। রহিমের বয়স প্রায় 65 বছর। সে রিস্কে হামিদ তার হাতেই তুলে দিয়েছিল। হ্যালো, কে বলছেন? হামিদ বলে উঠল, আপনি হয়তো আমাকে এখন চিনবেন না। আজ থেকে 21 বছর আগে শিহরিশ নামের মেয়েকে আপনার হাতে তুলে দিয়েছিলাম। রহিম খানিকক্ষণ চুপ থেকে মনে করার চেষ্টা করে, পরপর বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, সেদিন কি আর ভোলা যায়? নূরের মতো একটা মেয়েকে আপনি আমার আমানত দিয়ে গিয়েছিলেন, তা হঠাৎ এত বছর পর। আর আর সেজুতি আর আয়ান মির্জার ছেলে আয়ান মির্জা এখন কেমন আছে? হামিদ এবার বলে, হঠাৎ নূরের মতো মেয়েটার এই খোঁজ নিতে হলো। আয়ান মির্জা আমাকে আদেশ দিয়েছে, তা সে এখন কোথায় আছে? রহিম এবার বলে উঠল, আজ থেকে 7 বছর আগে শেহরিস এখানে স্কলারশিপে কানাডা চলে গিয়েছে। মাঝে মধ্যে আসে এখানে আমাদের সাথে দেখা করতে। কোনো ফটো আসে আর কোনো কন্ট্যাক্ট নম্বর? রহিম বলল, হ্যাঁ আছে। ঠিক আছে, আপনি আমাকে ওর ডিটেলসগুলো মেল করে পাঠিয়ে দিন। রহিম বলল, ঠিক আছে দেব। আমাদের শেহরিস মা খুব মিষ্টি। কানাডাতে থেকেও আমাদের সবার খবর নেই, কিন্তু কেমন কপাল, ছোটবেলায় সে যখন 4 মাস নিজের আব্বাকে হারালো, আর 3 বছর বয়সে তার মাটাকেও হারালো। আজ থেকে 21 বছর আগের কথা ভাবতেই আর কিছু বলতে পারলেন না রহিম। ওপাশ থেকে হামিদ একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। 21 বছর আগে। হামিদ, তুই আমার একমাত্র ভরসা। আমার ছেলেটাকে তুই একমাত্র রক্ষা করতে পারবি। তুই আর মরিয়ম আমার ছেলেটাকে কানাডাতে নিয়ে যা। ওই গুলজার মাহমুদ আর রহমত মাহমুদ কখন কি করে বসে তার কোনো ঠিক নেই। আয়ানের বাবা আরিয়ান মির্জা দেশ ও বিদেশের নামকরা বিজনেসম্যান ছিলেন। আরিয়ান মির্জা আর গুলজার মাহমুদ মিলে মির্জা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠিত করেন। শুরুর দিকে যখন মির্জা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি দেশে ও বিদেশে বিশেষ খ্যাতি লাভ করতে পারেনি, তখন গুলজার মাহমুদ আরিয়ান মির্জার সঙ্গ ছেড়ে দেয়। তারপর থেকে তিনি নিজ হাতে সব সামলাতে থাকেন এবং মির্জা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি দেশে ও বিদেশে ধীরে ধীরে প্রচুর খ্যাতি লাভ করতে শুরু করে। তারপর সেজুতি আর আরিয়ান মির্জার ঘর আলো করে আয়ান আসে। এভাবে চলতে থাকে তাদের জীবন। আজ আরিয়ান আর সেজুতির বিবাহবার্ষিকী। তারা আজ আয়ানকে নিয়ে একটা পার্কে বেড়াতে আসে। আয়ানের তখন 5 বছর বয়সে পার্কে খেলা করছিল আর আরিয়ানের সেজুতি একটা বেঞ্চে বসেছিল। হঠাৎ একটা মহিলা কোলে তার ফুটফুটে একটা নূরের মতো দেখতে মেয়েকে সাথে নিয়ে কয়েকটা ফুল নিয়ে তাদের দিকে এগিয়ে আসে এবং বলে, ভাই, ভাবির জন্য কিছু ফুল নিন। সারাদিন কিছু খায় নাই, মেয়েটারও খাওয়ানোর কিছু নাই। আরিয়ান তার কাছ থেকে একটা ফুল নেয়, তার বদলে তাকে 500 টাকার একটা নোট বার করে দেয়। এদিকে সেজুতি সেই ছোট বাচ্চা মেয়েটাকে কোলে নিয়ে তার সাথে খেলা করছে। সে মিনুকে জিজ্ঞাসা করে, আপনার মেয়ের নাম কি? মিনু বলে, শেহরিশ। এত ছোট মেয়েকে নিয়ে বাইরে বের হয়েছেন? মিনু কণ্ঠ খাদে নামিয়ে বলে, আর কি বলবো আপা, আমার ভাগ্য তো খারাপ, সাথে আমার মেয়েটারও। আমাদের খুব সুন্দর গোছালো সংসার ছিল। ওর আব্বা সিএনজি চালাতো। ওই যখন 4 মাস বয়স তখন ওর বাবা সিএনজি অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর আমার মেয়েরে আমার শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আর আমিও প্রেম করে বিয়ে করেছিলাম, তাই আমার আব্বা আম্মা মেনে নেয়নি। তাই এখন একটা ভাড়া বাড়ি থাকি। আমি খুব কষ্ট করে ফুল বিক্রি করে আমার মেয়েটার পেট চালাই। কথাগুলো বলতে বলতে মিনু ডুকরে কেঁদে উঠল। এদিকে আরিয়ানও তার কথা শুনছিল। হঠাৎ সে রিস্কে সেজুতির কোল থেকে তার কোলে নেয়। আসলে মেয়েটার মুখটা এত মায়াবী যে
যে কেউ দেখলে মায়া পড়ে যাবে। আরিয়ান বলে, আমার নাম আরিয়ান, আর এটা আমার ওয়াইফ সেজুতি। আমাদের একটা ছেলে আছে আয়ান। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনি আমাদের বাড়িতে চলেন। সেজুতির রান্নার কাজে একটু সাহায্য করবেন, আর আমার আয়ানের একটা খেলার সঙ্গী হয়ে যাবে। আয়ারের কথাটা শুনে আর থাকতে পারল না, সে জোরে জোরে কেঁদে দিল। সেজুতি বলল, এই আপনি একদম কাঁদবেন না। আপনি আমাকে আপা বলেছেন, তাই আমার কথা আপনাকে শুনতে হবে। চুপ করেন বলছি, আর চলেন আমাদের সাথে আমাদের বাড়ি। আর আপনার আর আমাদের শেহরিজের জন্য আপনাদের বাড়ি থেকে যা যা জিনিস নেওয়ার ওগুলো নিয়ে একেবারে আমাদের সঙ্গেই আপনি যাবেন এখন। মিনু বলল। আপনাকে আমি কি বলে ধন্যবাদ দেব? মিনুর কিছু বলে ওঠার আগে আরিয়ান বলে উঠল, কোনো ধন্যবাদ দিতে হবে না। আপনি আমাদের সঙ্গে আমাদের বাড়িতে গেলে আমরা খুশি হব। তখনই আয়ান ছুটে আসলো, এসে বলল, আব্বুকে এই মেয়ে, আর তোমার কোলে কি করে? আরিয়ান বলে, আজ থেকে তোমার একজন নতুন খেলার সঙ্গী হয়ে গেল। আজ থেকে সে আমাদের বাড়িতেই থাকবে। আয়ান অবাক হয়ে বলে। সত্যি? আরিয়ান হেসে জবাব দেয়। হ্যাঁ। বলেই তারা পার্ক থেকে বার হয়ে এসে গাড়িতে করে মিনুদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। শেরিশ তখন মায়ের কোলে ঘুমিয়ে গেছে। আয়ান বলে, আচ্ছা আম্মু, এই মেয়ের নাম কি? সেজুতি বলে। শেহরিজ? আয়ান বলে, মিষ্টি মেয়ে, মিষ্টি নাম। আচ্ছা, এই মেয়ে সত্যি আমাদের সাথে থাকবে? সেজুতি বলে। তারা সবাই চলে আসে মিনুদের বাড়ি। তারা বাড়িতে ঢুকতেই দেখে একটা ঘরে তারা থাকে। সেখানে এক সাইডে রান্না করে আর এক সাইডে নিচে ছোট্ট একটা বিছানা করা, যেখানে তারা ঘুমায়। এটা দেখে সেজুতি আর আরিয়ান একে অপরের মুখের দিকে তাকায়। ততক্ষণে শেরিশ ঘুম থেকে উঠে গেছে। সে খুব শান্ত মেয়ে। আরিয়ান শেরিশকে কোলে নিল। মিনু তাড়াতাড়ি করে বিছানাটা ভালো করে পরিষ্কার করে তাদের উদ্দেশ্যে বলল, কিছু মনে করিয়েন না, এখানে বসেন, আমি একটু চা বসাই। আরিয়ান বলে, না আপা, চা করতে হবে না। আপনি তাড়াতাড়ি সবকিছু গুছিয়ে নিন, আর জামা কাপড় আর আপনার প্রয়োজনীয় জিনিস ছাড়া আর কিছু নিতে হবে না। আসলে আমার একটু ইমার্জেন্সি অফিসে যেতে হবে। আপনি না হয় আমাদের বাড়িতে গিয়ে আমাদের চা করে খাইয়েন। সেজুতি বলল, হ্যাঁ তাই হবে। তখন আয়ান বলে উঠল, আব্বু চকলেট খাবো। আরিয়ান বলল, ঠিক আছে। আচ্ছা সেজুতি, তুমি ওনাকে হেল্প করো জিনিসপত্র গোছাতে। ততক্ষণ আমি আয়ান আর শেহরিজ গিয়ে চকলেট কিনে আনি। বলেই আরিয়ান আয়ান আর শেহরিশকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে সামনে দোকানে গিয়ে তাদের দুইজনকে চকলেট কিনে দেয়। আরিয়ান শেহরিশ আর আয়ানকে গাড়ির মধ্যে বসিয়ে দিয়ে আয়ানকে বলে, শোনো, আমি তোমার মায়ের কাছে যাচ্ছি। তুমি শেহরিজের খেয়াল রেখো। আয়ান মাথা নেড়ে হ্যাঁ বলল। আরিয়ান চলে গেল। শেহরিশ মজা করে চকলেট খাচ্ছে আর আয়ান তার দিকে তাকিয়ে তার খাওয়া দেখছে। আয়ান বলে, তুমি খুব সুন্দর করে খাও। শেহরিশ খেতে খেতে ছোট করে মাথা নেড়ে বলে। শেহরিশ খাওয়া শেষ করে আয়ানের দিকে তাকায়। তাকিয়ে তার হাত থেকে আধা খাওয়া চকলেটটা ছিনিয়ে নিয়ে খেতে শুরু করে। আয়ান অবাক কণ্ঠে বলে, এই মেয়ে, তুমি আমার চকলেট কেন নিলে? এটা আমার। শেহরিশ আয়ানের দিকে তাকিয়ে মুখ ভেঙচি কাটে আর আয়ান শেহরিশের চুলগুলো এক হাত দিয়ে ধরে টেনে দেয়। শেহরিশ আয়ানের দিকে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে ভ্যা ভ্যা করে কেঁদে দেয়। শেহরিশ আয়ানের দিকে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে ভ্যা ভ্যা করে কেঁদে দেয়। এই চুপ করো, আম্মু আমার বকবে। শেহরিশ তো চুপ করার নাম নাই। আয়ান এবার শেহরিশের কাছে গিয়ে তার মুখ চেপে ধরল। চুপ। শেহরিশ বেচারি মুখ দিয়ে আর আওয়াজ করতে পারছে না। তখনই আরিয়ান আসলো। এই কি করছো আয়ান? ওর লাগছে তো। আয়ান সঙ্গে সঙ্গে ছেড়ে দেয় আর বলে, ও আমার চকলেট কেড়ে নিয়ে খেয়েছে, তাই আমি ওর চুলটি এনেছি, আর ভ্যা ভ্যা করে কাঁদছে। শেষের কথাটা বেশ নাটকীয়তার সুরে বলল আয়ান। আরিয়ান এবার শেহরিশকে কোলে তুলে নেয় আর বলে, আচ্ছা ঠিক আছে, আমরা বাড়ি ফিরে তোমাদের জন্য অনেকগুলো চকলেট নিয়ে আসবো। তখনই সেজুতি আর মিনু সব জিনিসপত্র নিয়ে বার হয়। তারপর তারা সবাই বাড়ি চলে আসে। সেজুতি মিনুকে তার ঘর দেখিয়ে দেয় এবং বলে জিনিসপত্র ঠিকঠাক করে নিতে। এদিকে আরিয়ান অফিসের উদ্দেশ্যে বার হয়ে যায়। মিনু সব জিনিসপত্র ঠিকঠাক করে নেয়। শেরিশ ততক্ষণ ঘুমিয়ে পড়েছে। মিনু এবার কিচেনে যায় সেজুতিকে হেল্প করতে। আয়ান বসে বসে ড্রয়িং রুমে খেলা করছিল। হঠাৎ সে উঠে রান্নাঘরে গেল। তারপর বলল, সেহু কই? সেজুতি ভ্রু কুচকালো, বলল, সেহুকে? আয়ান বলল, আরে শেহরিশ। সেজুতি আর মিনু একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলে।
মিনু বলে। শেহরিশ ঘরে ঘুমাচ্ছে। আয়ান এবার 1 মিনিটও অপেক্ষা না করে পিছনে ঘুরে দৌড় লাগায়। সেজুতি বলে, আরে আয়ান কোথায় যাচ্ছ? আয়ান দৌড়াতে দৌড়াতে চিল্লিয়ে বলে, শেহুর কাছে। আসতে দৌড়াও। এদিকে আয়ান দৌড়ে ঘরে চলে যায়। গিয়ে দেখে সে বিছানায় ঘুমাচ্ছে। সে এবারে বিছানার সাইডে বসে শেরিসের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর আনমনা হয়ে বলে শেরিসের মাথায় হাত বুলিয়ে দেয়। পরের দিন এই নাও শেরিস, তোমার জন্য চকলেট। আয়ান সোফায় বসেছিল। সে দৌড়ে এসে বলে। আর আমার? আরিয়ান হাসে। তুমি এখন বড় ভাইয়া হয়ে গেছো, তাই এখন তোমার চকলেট খেতে নেই। না, আমি ওর ভাইয়া না। ওকে আমার ভাইয়া বলবে না, ও দুষ্ট। এদিকে আয়ান বুকে হাত গুজে পিছনে ফিরে চুপচাপ হেঁটে গিয়ে সোফায় বসে পড়ে। তখনই শেরিস দৌড়ে তার কাছে যায়। সে তার হাতে থাকা একটা চকলেট এগিয়ে দিয়ে বলে, নাও। না বউ, তোমাকে দিয়েছে, তুমি খাও। শেরিস এবার চকলেটের প্যাকেটটা ছিঁড়ে কিছু চকলেট আয়ানের মুখে গুজে দিয়ে মুখ বাঁকিয়ে বাকি চকলেটটা নিয়ে চলে যায়। আয়ান সেটা চিবোতে চিবোতে বলে, পেতনি। সময় কারোর জন্য থেমে থাকে না। আস্তে আস্তে কেটে যায় প্রায় 1টা বছর। শেরিসের আর আয়ানের সম্পর্ক এখনো আগের মতন আছে। দুষ্টু মিষ্টি আরিয়ানের মাথা এখন প্রচন্ড চাপ। সে ঠিক ভেবে পারছে না কি করবে। রাতের বেলা সে যদি একটু ব্যালকনিতে চলো। সে যদি ব্যালকনিতে যায়, আরিয়ান ওকে পেছন থেকে জড়িয়ে কাঁধে মুখ রাখে। সে যদি বলে, কি করছো কি? আয়ান ঘুমাচ্ছে, উঠে যাবে। আরিয়ান বলল। উঠবে না, চুপ করে তোমাকে কিছু কথা বলবো। সে যদি কিছুটা বিস্মিত হয়। সে বলে, কি কথা? আরিয়ান বলে। যা বলি মন দিয়ে শোনো। এবার আরিয়ান সেজুতির সামনে এসে তার হাত দুটো ধরে আর বলে, গোলজার মাহমুদ আর রহমত মাহমুদকে তো চেনো। এক সময় আমার সাথে ব্যবসাতে হাত লাগিয়েছিল, মাঝপথে আমাকে একা ছেড়ে গিয়েছে। আর আজ যখন আমাদের মির্জা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি দেশ বিদেশে এত বড় উচ্চস্থান পেয়েছে, তখন তারা বলেছে তাদের ভাগ তাদের ফেরত দিতে। আমি তাদেরকে তাদের প্রাপ্য টাকাটুকু দিতে চেয়েছি, কিন্তু তারা নিতে চাচ্ছে না। আমার উপর ধমকি দিচ্ছে, আমাকে নাকি মেরে ফেলবে। দেখো সে যদি, আমি চাই না আমার সাথে তোমার আর আয়ানের কোনো ক্ষতি হোক। তাই আমি চাইছি তুমি আর আয়ান হামিদের সাথে কিছুদিনের জন্য কানাডাতে চলে যাও। আর মিনু আপা আর শেরিসকে কিছু দিনের জন্য বাইরে কোনো ভাড়া বাড়িতে থাকার ব্যবস্থা করে দিচ্ছি। সে যদি চমকিয়ে উঠে পরপর বলে, এইসব কি বলছো তুমি? তারা মেরে ফেলবে মানে? পুলিশকে খবর দাও। এত সহজে নাকি? আর আমি কোথাও যাব না, আমি তোমার সাথেই থাকবো। পুলিশকেও বলেছি, কিন্তু আমার মন বলছে এখন আমরা নিরাপদ নই। দেখো সেজুতি, প্লিজ না করো না। তুমি আর আয়ান হামিদের সাথে কানাডাতে চলে যাও। সে যদি বলে, না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। প্লিজ তুমি আমাকে যাওয়ার কথা বলো না। সেই রকমই যদি হয় তাহলে আয়ানকে পাঠিয়ে দাও কিছুদিনের জন্য কানাডাতে। ভাবি তো আছে, উনি খেয়াল রাখবে আয়ানের। আর মিনু আপা আর শেহরিসকে কিছুদিনের জন্য বাড়ি থেকে দূরে রাখো। ঠিক আছে, তাহলে তাই। পরের দিন সকালে, ভাই তুই ইমার্জেন্সি বাংলাদেশে আসতে পারবি আজ বা কাল? হামিদ চমকে উঠে সে বলে, কেন, কিছু কি হয়েছে? সব ঠিক আছে তো? হামিদ অযথা এসব ব্যাপারে টেনশন করবে বলে আরিয়ান কথাটা এড়াতে বলে, আরে না রে, তেমন কিছু হয়নি। তুই দেশে আয়, তারপর জানাচ্ছি। এভাবে আরিয়ানের ভয়ে আতঙ্কে কেটে যায় 2টা দিন। এই 2 দিনের মধ্যে সে পুলিশকে দিয়ে গুলজার ও রহমত মাহমুদকে খোঁজার প্রচন্ড চেষ্টা করেছে, কিন্তু পুলিশ পর্যন্ত তাদের খুঁজে বার করতে পারেনি। আজকে হামিদ এসেছে, সঙ্গে তার স্ত্রী মরিয়মকেও নিয়ে এসেছে। তারা এসে দুপুরে খাওয়া দাওয়া করে বিশ্রাম নেয়। অনেকটা জার্নি করে এসেছে বলে আরিয়ান তখন আর হামিদকে কিছু বলেনি। রাত্রেবেলা আরিয়ান তাকে ছাদে ডাকে এবং বলে, হামিদ, তুই আমার একমাত্র ভরসা। আমার ছেলেটাকে তুই একমাত্র রক্ষা করতে পারবি। তুই আর মরিয়ম আমার ছেলেটাকে কানাডাতে নিয়ে যা। ওই গোলজার মাহমুদ আর রহমত মাহমুদ কখন কি করে বসে তার কোনো ঠিক নেই। আমার যাই হোক, আয়ানের যেন কিছু না হয়। আর আর সে যদিকে আমি বারবার বলেছি আয়ানের সঙ্গে যেতে, কিন্তু সে আমাকে ছেড়ে কোথাও যাবে না। আমি তাকে বুঝিয়ে পারছি না। মিনু আপা আর শেহরিসের ব্যবস্থা হয়ে গেছে। যতদিন না এসব ঠিক হচ্ছে ততদিন তারা আমার পিয়ের বাড়িতে ভাড়ায় থাকবে। সে ব্যবস্থা আমি করে নিয়েছি। তুই আয়ানকে নিয়ে গেলে আমি ওদেরকেও পাঠিয়ে দেবো। হামিদ বলে,
ভাই রিল্যাক্স, ব্যাপারটা কি আগে সেটা খুলে বল। আরিয়ান তখন সব ব্যাপারটা খুলে বলে। হামিদ বলে, আচ্ছা ঠিক আছে, আমি মরিয়মকে সব জানাই, তারপর আমি চেষ্টা করছি কাল পরশুর মধ্যে যদি ক্যানাডার ইমার্জেন্সি এয়ারলাইন্সের টিকিট পেয়ে যাই তাহলে আমরা দ্রুত রওনা দেব। হামিদ মরিয়মকে সবকিছু জানায়। সেও খানিকটা চিন্তিত হয়, পরপর বলে, আপনি দ্রুত চেষ্টা করেন এয়ারলাইনে টিকিট পাওয়ার, আমরা আয়নকে নিয়ে কানাডাতে চলে যাই। পরের দিন হামিদ আরিয়ানকে জানায়, ভাই আমাদের আজ সন্ধ্যা 6টায় ফ্লাইট। হ্যাঁ রে, তাই কর। মিনু ঘরে ছিল। আরিয়ান আসে জুতি মিনুকে বলল, আপা, আপনি তো সবটাই জানেন। আপনি আপাতত দরকারি জিনিসগুলো গুছিয়ে নেন। আহমেদদের সন্ধ্যা 6টায় ফ্লাইট, ওদের এয়ারপোর্টে দিয়ে এসে আমি আর আপনার শেরিসকে আমার বিয়ের বাড়িতে দিয়ে আসবো। আপনাকে কোনো চিন্তা করতে হবে না। মিনু জানায়, ভাইজান আজ থাক, আপনি আমাদের কাল দিয়ে আসিয়েন। এমনিতে আপনি আমার আর আমার মেয়ের জন্য যা করেছেন তার ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না। সে যদি এবার কিছুটা রেগে যায়। সে বলে, বারবার এই ঋণ শোধ করার কথা বলবেন না তো। আর শেহরিশ আপনার মেয়ে কি? ও আমাদেরও মেয়ে। মিনু হাসে। আর সে আবারও বলতে শুরু করে, ভাইজান আপনাকে আজকে কষ্ট করে যাওয়া লাগবে না, আপনি আমাদের কালকে দিয়ে আসিয়েন। এক রাতের ব্যাপার ভাইজান, কাল না হয় সকালে দিয়ে আসিয়েন। আরিয়ান আর কিছু বলল না, সে চলে গেল। সন্ধ্যাবেলা হামিদ আর মরিয়ম আয়ানকে নিয়ে বার হওয়ার জন্য রওনা দিচ্ছিল। আয়ান এমনিতেই খুব বুঝদার ছেলে, তাকে এসে যদি বুঝিয়েছে সে কয়েকদিনের জন্য হামিদের সাথে কানাডাতে ঘুরতে যাচ্ছে। কিছুদিন পর সে আর তার বাবা আর মিনু ফুপি আর শেরিশ আসবে তাকে কানাডাতে নিতে। তারপর তাদের সাথে সে বাংলাদেশে চলে আসবে। আয়ান বুঝদার ছেলের মতো তার মায়ের কথায় বুঝে সম্মতি জানায়। তারা যখন রওনা দিবে শেরিশ তখন মিনুর কোলে ছিল। আয়ান বলে, এই শেহু, আমি চলে যাচ্ছি, কয়দিন আর জ্বালাবো না, একটু কোল থেকে নিচেই নামো। মিনু শেরিশকে নিচেই নামায়। শেরিশ বলে, কি? এই নাও চকলেট। শেরিশ চকলেটটা হাতে নিল। আয়ান এবারে কাণ্ড ঘটিয়ে বসলো। সে শেরিশের গালে একটা চুমু এঁকে দিয়ে দৌড়ে গাড়িতে উঠে যায়। সেটা দেখে সবাই হো হো করে হেসে দেয়। শেরিশ সেই গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। আরিয়ান ওদের সবাইকে এয়ারপোর্টের গেট পর্যন্ত এগিয়ে দিতে যায়। আয়ান এবার আরিয়ানের কোলে উঠে আরিয়ানের গালে একটা চুমু খায় আর বলে, আব্বু তাড়াতাড়ি এসো আমাকে নিতে। তারপর ওরা সবাই রওনা দেয় কানাডার উদ্দেশ্যে। কে জানে এটাই আয়ান আর তার আব্বু আম্মু আর মিনু পিসির সাথে শেষ দেখা। আরিয়ান বাসাতে আসতে আসতে রাত প্রায় 10টা বেজে যায়। এসে ফ্রেশ হয়ে রাতে সবাই একসাথে খাওয়া দাওয়া করে। শেরিশ আজ ঘুমায়নি, সে ফোন দেখছে। আরিয়ান তাড়াতাড়ি খেয়ে শেরিশকে কোলে নিয়ে রুমে চলে যায়। এদিকে সেজুতি আর মিনু রাতের খাবার সব কিছু গুছিয়ে রাখছে। কিছুক্ষণ পর সেজুতি ঘরে এসে দেখে আরিয়ান শেরিশকে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছে আর গান গাইছে। ততক্ষণে শেরিশ ঘুমিয়ে পড়েছে। সেজুতি হাসে, হঠাৎ করে বলে, আচ্ছা, শেহরিশ যখন বড় হবে ওকে আয়ানের বউ করলে কেমন হয়? বাড়িতে এত সুন্দর ফুলের মতো মেয়ে থাকতে অন্য মেয়ে কেন ঘরের বউ করব? আর ভালো হবে, আমরা সবাই একসাথে থাকবো। আরিয়ান মুচকি হেসে বলে, তা খারাপ বলনি। তখনই হঠাৎ নিচে ভীষণ শব্দ হয়। সেজুতি আর আরিয়ান ভাবে মিনু খালার কিছু হয়েছে, কিন্তু মিনু খালা তার রুমে ছিল। তারা সবাই ভয়ে নিচেই নেমে আসে। ততক্ষণে শেরিশ উঠে গেছে, সদ্য ঘুম ভাঙার, সে কান্না করে দিয়েছে। তাই আরিয়ান শেরিশকে মিনু আপার কোলে দেয়। এবার তারা সামনের দিকে তাকাতে দেখে বাড়ির ওয়াচম্যানের লাশ পড়ে আছে। সেজুতি জোরে চিল্লিয়ে উঠে, সঙ্গে সঙ্গে আরিয়ান চেঁচিয়ে উঠে বলে, সেজুতি, মিনু আপা তোমার শেরিসকে নিয়ে উপরে যাও। সে যদি মিনু আপা যেতে নিবে তখনই কেউ পেছন থেকে তাদেরকে ধরে দড়ি দিয়ে বেঁধে দেয়। সে যদি চিল্লিয়ে উঠে, আরিয়ান পিছনে তাকাতে যাবে তখনই তার মাথায় কে একটা বাড়ি মারলো। আরিয়ান সঙ্গে সঙ্গে মাটিতে বসে পড়লো। তাকেও দড়ি দিয়ে বেঁধে দেওয়া হলো। আরিয়ান খুব কষ্ট করে চোখ খুলে বলল, তোদের এত বড় সাহস আমার বাড়িতে এসে আমাকে আটক করিস? গোলজার মাহমুদ আর রহমত মাহমুদ দুইজনে জোরে জোরে হাসতে লাগলো। শালা, তোরে ভালোই ভালোই বলেছিলাম আমাদের সাথে কোম্পানি লিখে দে না, কিন্তু সহজে তো মানিসনি। তাহলে নে এখন মর। কথাটা বলা শেষ হতে না হতে এক বিকট গুলির আওয়াজ হলো। গুলিটা করেছে গোলজার মাহমুদ। সঙ্গে সঙ্গে আরিয়ান মাটির উপর লুটিয়ে পড়ল। হা 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 হা। গুলজার মাহমুদ ঘর কাঁপানো শব্দে হেসে উঠল। আর এই আওয়াজে শেরিশ জোরে জোরে কেঁদে উঠল। সে যদি কিছুক্ষণের জন্য নিস্তব্ধ রইল, তার মুখ দিয়ে কোনো বাক্য বার হচ্ছে না। সে কি দেখলো এটা? না না, এটা স্বপ্ন, এটা সত্যি হতে পারে না বলে জোরে জোরে হাওমাও করে কেঁদে উঠল।
আরিয়ান, না না, এটা সত্যি না। এই শয়তানগুলো তোমাদের মেরে ফেলবো। না না, এটা হতে পারে না আরিয়ান। সেজুতি জোরে জোরে কেঁদে যাচ্ছে। আরে থাম না, কাঁদিস না, তোদের সবাইরে উপরে পাঠাবো। তোদের একটাও আস্ত রাখবো না, একবার হাতটা খোল। পদ্ম গলার তেজ তোর বল, দাঁড়া, তোরও তোর স্বামীর কাছে পাঠাচ্ছি। তোমাদের পায়ে পড়ি, ছেড়ে দাও। তুই আবার কে? মুখ চালাচ্ছিস এত? কথাটা বলেই বন্দুক তাক করলো রহমত মাহমুদ, সাথে গুলি গিয়ে লাগলো মিনুর কপালে। মিনু আপা, এই বেয়াদব, একবার হাতটা খোল। তুই কি করবি? যা করার আমরাই করব। হা 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 হা। বলেই একটা ছুরি নিয়ে এগিয়ে গেল গুলজার মাহমুদ। সেজুতির গলার কাছটায় ছুরি চেপে ধরলো। সেজুতি বলল, তোরা কেউ রক্ষা পাবি না, তোদের। আর বাকি কথা বলার আগে গুলজার মাহমুদ তার গলায় ছুরি চালিয়ে দেয়, সাথে সাথে রক্তের বন্যা বয়ে যায়। এদিকে শেরিসে কেঁদে কেঁদে প্রায় নাজেহাল অবস্থা। গুলজার মাহমুদ এবার শেরিসের দিকে এগিয়ে যায়, গিয়ে জোরে তার ঘাড়ে একটা আলতো করে কোপ মারে। শেরিস আরো জোরে জোরে কাঁদতে থাকে। রহমত মাহমুদ বলে, ভাই ছেড়ে দাও, এমনি মাসুদের মতন দেখতে, আর ও বা কি করবে? এতগুলো প্রাণের বদলে একটা প্রাণ না হয় জীবিত থাক। গুলজার মাহমুদ আর রহমত মাহমুদ তাদের চেলাদের নিয়ে বের হয়ে যায়। শেরিস কিছুক্ষণ পর কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যায়। সকাল 7টা। ভাবি কই, আজ দুধ নেবেন না নাকি? দুধওয়ালা কোনো উত্তর না পেয়ে বাড়ির ভিতরে ঢুকে, বাড়ির দরজা খোলাই ছিল। সে ভেতরে ঢুকে দেখে পুরো ফ্লোর রক্তে রক্তে ভরে গেছে। সে ভয়ে তাড়াতাড়ি বার হয়ে এসে পুলিশকে খবর দেয়। পুলিশ আগে থেকে জানতো যে এগুলো গুলজার মাহমুদ আর রহমত মাহমুদের কাজ, এবং তদন্তে তারা তাই পেয়েছে, কারণ অনেক আগে থেকে আরিয়ান তাদেরকে খুঁজে বেড়াচ্ছে। আর পুলিশও কিন্তু তারা এমনভাবে গা ঢাকা দিয়েছিল তাদেরকে খোঁজা সম্ভব হয়ে ওঠেনি পুলিশদের। শেরিসকে তারা হসপিটালে চেকআপে পাঠায়, আর বাকিদের লাশগুলো পোস্টমর্টম করতে পাঠায়। আর পুলিশ হামিদকে ফোন দিয়ে সবটা জানায়। তারা এমার্জেন্সি ফ্লাইটে করে দুপুর 2টার দিকে বাংলাদেশে আসে। আসরের আজানে তাদের সকলের মাটি দেওয়া হয়। আরিয়ান সবটাই জানে। সে ছোট হলেও অনেকটা শক্ত আর বুদ্ধিমতী। সে মুখ দিয়ে একটা শব্দ বার করেনি, শুধু জানে যে তার আব্বু আম্মু আর মিনু ফুপির খুন গুলজার মাহমুদ আর রহমত মাহমুদ করেছে। আয়ান হামিদকে বলল, আমাকে শেরুষির কাছে নিয়ে চল। হামিদ সেই ছোট্ট ছেলের সাহস দেখে অবাক হচ্ছে। কেমনভাবে একটা ছেলে এত শক্ত হতে পারে, তাও এই বয়সে। হামিদ আয়ানকে নিয়ে হসপিটালে যায়। গিয়ে দেখে শেরিস ঘুমাচ্ছে, তাকে ঘুমের ইঞ্জেকশন পুশ করা হয়েছে। এখন সে মোটামুটি সুস্থ। সেদিন আয়ান আর শেরিসের সাথে কথা বলতে পারেনি, শুধু তাকে দেখে গেছে। 3 দিন পর আজ হামিদ আয়ানকে কানাডাতে নিয়ে যাবে। সে পুলিশদেরকে বলেছে তদন্ত চালিয়ে যেতে, গুলজার মাহমুদ আর রহমত মাহমুদকে যে কোনো মতেই আটক করতে। আয়ানকে হামিদ বুঝিয়েছে যে শেরিসের শরীর অসুস্থ, তাই সে এখন দেশে থাকবে। আয়ান সেটাই বুঝেছে। সে বলল, শেরিস কোথায়? তখনই রহিম শেরিসকে আয়ানের সামনে নিয়ে আসে। আয়ান শেরিসকে আর তার ঘাড়ের কাঁটাটাকে ভালোভাবে পরখ করলো। পরপরই সে তার একটা ছোট্ট ব্রেসলেট শেরিসের হাতে দিল আর বলল, এবার দেখা হবে আমাদের। তারপর তারা রওনা দেয় কানাডার উদ্দেশ্যে। এইভাবে কেটে যায় অনেকগুলো বছর। আয়ান যত বড় হয় তার মধ্যে তত প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। তার আর অন্য কোনো কথাই মাথায় থাকে না। সে তার চেলাদের খুঁজতে লাগিয়ে দিয়েছে গুলজার মাহমুদ আর রহমত মাহমুদকে। তারা এমনভাবে গা ঢাকা দিয়েছে যে পুলিশ পর্যন্ত তাদেরকে খুঁজতে সক্ষম হননি। আয়ান তাদেরকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোনো মতেই তারা ধরা দিচ্ছে না। সে প্রথমে একটা মেয়ের সাথে রিলেশনে গিয়েছিল, কিন্তু মেয়েটা তাকে চিট করেছিল। তাই তারপর থেকে তার কোনো মেয়ের প্রতি বিশ্বাস আসে না। তার কাছে সব মেয়ে চরিত্রহীন আর টাকা ছাড়া কিছুই বোঝে না। বর্তমান বাংলাদেশের মাটিতে পা রেখেছে আয়ান মির্জা। সঙ্গে সঙ্গে সে অন্তুকে কল করলো। লোকেশন পাঠা, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ। তারপর অন্তু আয়ানকে লোকেশনে পাঠালে আয়ান আসিয়া পৌঁছে যায় সেই কাঙ্ক্ষিত ঠিকানায়। একটা অন্ধকার নির্জন জঙ্গলের মধ্যে একটা কুঠিরে পৌঁছায় আয়ানা শিহাব। সেখানে আগে থেকে উপস্থিত ছিল অন্তু সহ আরো কিছু জন। আয়ান এবার ভিতরে ঢুকে গিয়ে দেখে একটা অন্ধকার ঘরের মধ্যে হাত পা অবস্থায় আধা মরা হয়ে পড়ে আছেন রহমত মাহমুদ। কোনো হেলদোল নেই তার। আয়ান সেটা দেখে জোরে জোরে ঘর কাঁপানো হাসি দিয়ে উঠল। অন্ত এদিকে আয়। হ্যাঁ স্যার, বলুন। আদমর হয়ে আছে কেন? ঠিকঠাক করে জাগা ওরে, ওর সাথে অনেক হিসাব নিকাশ বাকি। আর গুলজার মাহমুদের খবর পেয়েছিস? অন্তু বলল, স্যার অনেক চেষ্টা করেছি মুখ দিয়ে বার করার, কিন্তু ব্যাটা মুখই খুলে না। আপনি চেষ্টা করে দেখেন বার করতে পারেন কি। আয়ান এবার রহমত মাহমুদের সামনাসামনি একটা চেয়ার নিয়ে বসে বলল, কি হলো, এমন আদমর হয়ে আছিস কেন?
ওঠ, তোর সাথে আমার অনেক বছরের পুরনো হিসাব নিকাশ বাকি। কি ভেবেছিলিস এত সহজে পার পেয়ে যাবি? কথাটা বলেই পাশে থাকা পানির গ্লাস থেকে পানি নিয়ে ছুঁড়ে মারল রহমত মাহমুদের মুখে। সাথে সাথে কিছুটা পরিবর্তন দেখা গেল রহমত মাহমুদের। এবার সামনের দিকে চাইল সে, বলল, ছাড়, ছেড়ে দে আমায়। ভালো কাজ করছিস না, এর ফল কিন্তু ভালো হবে না বলে দিলাম। তুই আমার কিছুই করতে পারবি না, ছেড়ে দে বলছি। দেখবি কি করতে পারি। কথাটা বলে আয়ান শিহাবকে বলে। শিয়াব দে। আয়ান শিহাবকে বলতে শিহাব সঙ্গে সঙ্গে আয়ানের হাতে একটা ধারালো ছুরি আর পিস্তল ধরিয়ে দেয়। আয়ান এবার উঠে দাঁড়িয়ে রহমত মাহমুদের দিকে ঝুঁকে তার হাতে থাকা ছুরিটা গলার সাইডে তাক করে বলে, কি দেই এক কোপে গলাটা কেটে, তারপর এই জবানে কত জোর আমি দেখব। রহমত মাহমুদ মলিন হেসে উঠলেন, বললেন, আমাকে মেরে দিয়েও কোনো লাভ হবে না। তোর বাপ যদি ভালোই ভালোই আমাদের কোম্পানিটা লিখে দিত, তাহলে আজ তোর বাপ কবরে না, তোর পাশেই থাকতো, আর এই দিন দেখতে হতো না। তাই তোরেও ভালোই ভালোই বলছি, আমারে ছেড়ে দে, না হলে তোর বাপের মতন অবস্থা তোরও করে দেব। বেচারা তোর বাপটার জন্য তোর মা আর একজন নির্দোষ মহিলা মারা গেল। ভেবেছিলাম তুই কিছু করতে পারবি না, কিন্তু তুই তো দেখছি তোর বাপের থেকেও বড় একটা জিনিস। শালা, তোর বাপ প্রচুর চেষ্টা করেছিল পুলিশ দিয়ে খোঁজরাতে। শালা, তোর বাপ প্রচুর চেষ্টা করেছিল পুলিশ দিয়ে খোঁজার, পারেনি, কিন্তু শেষ পর্যন্ত তুই খুঁজে বের করলি। বাবা, বাহবা তো একটা দিতেই হয় তোর, শালা জানোয়ার। রহমত মাহমুদের মুখে এই কথাটা শোনা মাত্রই আয়ানের মাথায় আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। সে প্রচন্ড রেগে যায়। সে তার হাতে থাকা ছুরিটা নিয়ে কোপ বসায় রহমত মাহমুদের চেয়ারের সাথে বেঁধে থাকা বাম হাতে। বল, গোলজার মাহমুদ কোথায়, না হলে একদম শেষ করে দেব। বলবো না, ভালোই ভালোই বলছি, আমারে ছেড়ে দে, নয়তো খুব খারাপ হবে কিন্তু। বলবি না, দাঁড়া। কথাটা বলেই ছুরি নিয়ে এবার কোপ বসায় ডান হাতে। রহমত মাহমুদের হাত পা বাঁধা থাকায় সে ঠিকমতো নড়াচড়া করতে পারছে না। আয়ান আবারও বলে উঠল, শেষবারের মতন বলছি, বলবি হ্যাঁ কি না, ভেবে চিন্তে উত্তর দিবি, না হলে কিন্তু একদম উপরে পাঠিয়ে দেব। আমার কাছে তোর জন্য ফালতু টাইম নেই। রহমত মাহমুদ বলে, আমি কোনোদিন বলবো না, ভালোই ভালোই বলছি, ছেড়ে দে আমায়। আয়ান এবার প্রচন্ড রেগে যায়। না, তুই মুখ খোলা বান্তা নয়, মুখ খুললেও মরতিস, না খুললেও মরতিস। তাহলে আর দেরি কেন, এখনই মর। গোলজার মাহমুদকে আমি ঠিকই খুঁজে বের করব। কথাটা বলে আয়ান ছুরি নিয়ে রহমত মাহমুদের শার্টের বোতাম এক এক করে টান দিয়ে ছিঁড়ে খুলে ফেলে। তারপর পিস্তলটা বার করে রহমত মাহমুদের দিকে তাক করে আর বলে, আমার আব্বুরে গুলি করে মেরেছিস বল তোরা? আমার মা, আব্বু আর মিনু পপি আর আমার শেহুর ঠিক কতটা কষ্ট ছিল সেটা আজ বুঝবি তুই। তোর জন্য শেহু আজ আমার থেকে এত দূরে, আজ আমার এই অবস্থার জন্য দায়ী একমাত্র তোরা। কথাটা বলে জোরে গর্জে উঠল আয়ান। সাথে সাথে 5-6টা গুলি গিয়ে লাগলো রহমত মাহমুদের উন্মুক্ত বুকে। রহমত মাহমুদের চোখ মুখ খিচে বার হয়ে গেল। আয়ান বলল, অন্ত শিহাব, এবার ওরে পিস পিস করে কেটে পুকুরে ফেলে দে। ওর মতো মানুষের জন্য কবরে জায়গা নেই। আর সব ভালোভাবে পরিষ্কার করবি, রহমত মাহমুদের কোনো রকমের চিহ্ন যেন না থাকে। আয়ানের কথা মতো তারা তাই করলো। তারা রহমত মাহমুদকে পিস পিস করে কেটে একটা বস্তার মধ্যে পুড়ে আয়ান সহ সবাই যায় জঙ্গলের মধ্যে থাকা একটা পুকুরে। সেখানে গিয়ে তারা সবাই সেটা পুকুরে মাছের খাদ্য হিসেবে ঢেলে দেয়। আয়ান বলে, তুই মাছদেরই খাবারের জন্য। তারপর তারা সেখান থেকে চলে আসে সেই কুঠিরে। শিয়াব, আমার লাগেজ থেকে একটা প্যান্ট আর শার্ট বের করে আন। আয়ানের কথা মতো শিহাব একটা শর্ট আর প্যান্ট এনে দেয়। আয়ান আগের জামা কাপড়গুলো ছেড়ে সেই জামা কাপড় পরে রওনা দেয়। ওখান থেকে ফিরতে প্রায় সকাল 7টা বেজে যায় তাদের। আয়ানের সাথে অন্তু আর শিহাবও আছে। আয়ান তাদের বাড়ি আসে, সেখানে কেউ থাকে না। মাঝে মধ্যে কয়েকজন এসে ঘর পরিষ্কার করে দিয়ে যায়। আয়ান আসবে তাই তাদের বাড়ি আবারও পরিষ্কার করা হয়েছে। আজ দুপুর 3টার সময় তাদের ফ্লাইট। আয়ান আর শিহাবের সাথে অন্তুও যাবে কানাডাতে। আয়ান বাড়ির মধ্যে প্রবেশ করতেই অতীতের কিছু আবছা স্মৃতি ভেসে আসে। বাধ্য ছেলের মতো সেই সব এড়িয়ে দোতলায় তার আম্মু আব্বুর রুমে উঠে গেল। খানিকক্ষণ ঘরটায় চোখ বুলে একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর লাগেজ থেকে একটা ট্রাউজার আর টি শার্ট নিয়ে বাথরুমে গিয়ে প্রায় আধা ঘন্টা পর ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ে। কালকে ভালো করে ঘুম হয়নি, আজকে অন্তত সে এত বছর পর একটা শান্তির ঘুম ঘুমাবে। মনের এক পাশটা তার একটু হালকা লাগছে। দুপুর 1টা নাগাদ শিহাবের ডাকে ঘুম ভাঙে আয়ানের। স্যার উঠেন, কিছু খেয়ে নিন, 3টের সময় ফ্লাইট,
1 ঘন্টার মধ্যে বের হতে হবে। আয়ান বিরক্ত হয়, বলে যা যাচ্ছি। তারপর আয়ান উঠে হাতে মুখে পানি দিয়ে নিচে চলে যায়। অন্তু বাইরে হোটেল থেকে খাবার এনেছে, তারা 3 জন মিলে সেটা খেয়ে নেয়। খাওয়া শেষে আয়ান ঘরে আসে, এসে তার ব্যাগপত্র গোছাতে থাকে। হঠাৎ করেই চোখ যায় তার মায়ের আলমারিতে। সে অনেক যত্ন সহকারে আলমারিটা খুলে তার মায়ের অনেক জিনিসপত্র দেখতে পায়। হঠাৎ করে পাষাণ হৃদয়ের মানুষটা চোখ দিয়ে 2-3 ফোঁটা জল পড়লো। সে তার মায়ের বিয়ের শাড়িটা আর কিছু গহনা কি মনে করে তার ব্যাগের মধ্যে পুরে নিল। তারপর যত্ন সহকারে আবারও আলমারিটা বন্ধ করে দিল। কিছুক্ষণ পর তারা 3 জন রওনা দেয় তাদের গন্তব্যস্থলে। তাদের প্লেন কানাডাতে ল্যান্ড করে পরের দিন সকাল 11:40, প্রায় 20 ঘন্টা 45 মিনিটের জার্নি। তারা সকলেই খুবই ক্লান্ত। একটা ক্যাব ভাড়া করে তারা তাদের বাড়ি পৌঁছায়। আজকে আয়ান আর বাড়ি থেকে বের হলো না, সে খুবই ক্লান্ত, তাই সারাদিন ঘুমিয়েই কাটালো। রাত্রেবেলা মিস জেনি তাকে ডাকে। তার ডাক শুনে আয়ান উঠে কিছু খেয়ে আবারও শুয়ে পড়ল। পরের দিন সকালে উঠে আয়ান অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। মিস জেনিকে সে জানায়, মিস জেনি আজকে দুপুরে লাঞ্চ করতে আসবো না। কিছুদিন অফিসে যাইনি, অনেক কাজ জমে আছে, আজকে ফিরতে পারবো না। ঠিক আছে। আজকে শেরিশ বাংলাদেশে যাবে। তার আজ সন্ধ্যা 6টায় ফ্লাইট। সাবধানে থাকিস মা, আর তাড়াতাড়ি চলে আসিস। ঠিক আছে মিষ্টিমা, তুমি চিন্তা করো না, আর আমি তাড়াতাড়ি চলে আসবো বলে সে একটা ক্যাব ভাড়া করে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়। আয়ান সারাদিন অফিসে কাজ করে অনেকটাই ক্লান্ত, তাই সে বাইরে বার হয়ে তাদের অফিসের সামনে থাকা একটা ছোট্ট পার্কে এসে ধূমপান করছে। এদিকে শেরিশ যে ক্যাবে করে যাচ্ছিল, সে ক্যাব হঠাৎ মাঝপথে খারাপ হয়ে যায়। ম্যাম, আপনি একটু ওয়েট করেন, আমার সহপাঠীকে বলছি, ও এক্ষুনি অন্য একটা ক্যাব নিয়ে আসছে। আশা করছি আপনার লেট হবে না। শেরিশ মাথা নাড়িয়ে বলল, কোনো সমস্যা নেই, আমি এমনিতেও 30 মিনিট আগে বাড়ি থেকে বের হয়েছি। আমি তাহলে সামনে পার্কে গিয়ে ওয়েট করি, উনি আসলে আপনি আমাকে ডাক দিয়েন। আচ্ছা ম্যাডাম। শেরিশ তার লাগেজ নিয়ে পার্কে গিয়ে একটা বেঞ্চিতে বসে, তার পরনে একটা ঢোলা জিন্সের প্যান্ট আর একটা হাঁটুর নিচে পর্যন্ত কুর্তি আর মাথায় হিজাব। হঠাৎ আয়ানের চোখ যায় চেয়ারে বসে থাকা মেয়েটার দিকে। খানিকক্ষণ ভ্রু কুঁচকে তাকায় মেয়েটার দিকে, তারপর হাতে থাকা সিগারেটটা ফেলে একটা হাসি দিয়ে এগিয়ে যায় মেয়েটার দিকে। তারপর একটু ভাব নিয়ে বলে, বাহ মিস শেহরিশ, আজ আপনি এখানে? হঠাৎ অপরিচিত কারোর মুখে নিজের নাম শুনে চমকে মাথা তুলে তাকায় শেহরিশ। সে যেটা দেখে সেটার জন্য একদম প্রস্তুত ছিল না। সে থতমত খেয়ে বলে, আপনি? কেন, ভয় করলেন নাকি? আসলে শেহরিশের কথার মাঝে আয়ান বলে ওঠে, আপনার ফোনটা একটু দেন তো। না, আসলে আমার ফোনটা হঠাৎ করে সুইচ অফ হয়ে গেছে, তাই একটা খুব ইমার্জেন্সি কল করব। শেহরিশ রীতিমতো কাঁপতে শুরু করে দিয়েছে। সে কিছু না বলে কম্পিত হাতে ফোনটা এগিয়ে দেয় আয়ানের দিকে। আয়ান মুচকি এসে ফোন ধরায় শিহাবকে। হ্যালো, কে? আয়ান গম্ভীর হয়ে বলে, আয়ান। জি জি স্যার, বলুন। আয়ান বলে, 5 মিনিটের মধ্যে অফিসের সামনে পার্কে গাড়ি নিয়ে হাজির হওয়া। বলি কল কেটে দেয়। আয়ান এবার শেহরিশের পাশে গা ঘেঁষে বসে। শেহরিশ পাশে একটু সরে যেতে নিলে আয়ান শেহরিশের কোমর জড়িয়ে আরো কাছে আনে। শেহরিশ হতভম্ব হয়। সে বলে, কি করছেন কি আপনি এইসব? আয়ান এবার শেহরিশের আরো একটু কাছে গিয়ে কানের লতিতে ঠোঁট ঠেকিয়ে বলতে শুরু করে, কেন, সেদিন রাতে তো নিজে এসেছিল আমার কাছে, আজ না হয় আমি আসলাম। আজকে তোমার কাস্টমারটা না হয় আবার আমি হই। ট্রাস্ট মি, আগের থেকে আরো। শেহরিশের কান দিয়ে মনে হয় আগুন বার হলো। না, সে বাকি কথাটা শুনতে পারলো না। সে উপায় না পেয়ে সে এই রাতে এসেছিল তার কাছে, তাই বলে লোকটা তাকে এত খারাপ বলতে পারলো। সে এবার প্রচন্ড রেগে যায়। আয়নার থেকে কোনো মতে জোরপূর্বক নিজেকে ছাড়িয়ে উঠে দাঁড়িয়ে বলে, কি ভেবেছেন কি আপনি আমায়? হ্যাঁ, যা ইচ্ছে তাই বলবেন, চলে যান এখান থেকে। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ, কিন্তু একটা মানুষের পরিস্থিতি না জেনে কিছু বলার অধিকার আপনার নেই। আমার চুক্তি ছিল 1 রাতের জন্য, সেটা মিটে গিয়েছে, তো তারপরে আপনার আর কোনো অধিকার নেই আমার উপর। আয়ান নেশাতুর কণ্ঠে বলে, তাহলে আবার চুক্তি করি, এবার একদিন না, দিনটা আরো একটু বাড়িয়ে দেন, বদলে যত ইচ্ছে তত অ্যামাউন্ট নিয়েন। এবার আয়ান উঠে শেহরিশের কানের কাছে গিয়ে বলে, শেহরিশ এবার রেগে আয়ানের গালে একটা জোরে চড় বসিয়ে দেয় আর বলে, মুখ সামনে কথা বলেন, আপনার কোনো অধিকার নেই এইসব বলার। আয়নের চোখ মুখ লাল হয়ে যায়। তার বুঝে উঠতে কয়েক সেকেন্ড সময় লাগলো যে তার সাথে কি হয়েছে। সাথে সাথে সে শেহরিশের হাত ধরে জোরালো কণ্ঠে বলে ওঠে, তুই আমার গায়ে হাত তুলিস? এই আয়ান মির্জার গায়ে? শালা রাস্তার মেয়ে কোথাকার, চল আমার সাথে। আয়ান মির্জা নামটা শুনে শেহরিশের বুক ধক করে উঠল। পরপরই মনে মনে বলল, না, এই আয়ান সেই আয়ান নয়। তারপর জোর গলায় বলে উঠল,
কোথায় যাবো আমি আপনার সাথে? দেখুন ভালোই ভালোই বলছি, আমি ছেড়ে দিন। কে শুনে কার কথা? আয়ান শেরিসের হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। শেরিস আয়ানের হাত ধরে চেষ্টা করছে ছাড়ানোর। আয়ানের এবার বিরক্তি লাগলো। সে শেরিসকে সামনের দিকে দিয়ে কাঁধে তুলে নিয়ে যেতে লাগলো। শেরিস আয়ানের থেকে ছাড়ানোর জন্য তার পিঠে কিল মারছে, ছোটাছুটি করছে, কিন্তু কিছুতেই ছাড়াতে পারছে না। আয়ান পার্ক থেকে বার হতে দেখে শিহাব গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আয়ান গিয়ে দরজা খুলে শেরিসকে ড্রাইভিং সিটের পাশে বসিয়ে সিট বেল্ট পরিয়ে তাড়াতাড়ি করে নিজে গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ে গাড়ি লক করে দেয়। আয়ান শিহাবকে বলে, পার্কের মধ্যে একটা লাগেজ আছে, ওটা সময় মতো আমার বাড়িতে পৌঁছে দেবি। আর এখন তুই কোনো প্রশ্ন করবি না, তোর কোনো প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। শুধু এটা জেনে রাখ, তোর দ্বারা যে কাজটা হয়নি সেটাই করছি। শিহাব থ হয়ে দাঁড়িয়ে রইল আর আয়ান গাড়ি স্টার্ট দিয়ে যেতে লাগলো। এদিকে শেরি সিট বেল্ট খোলার প্রচুর চেষ্টা করছে আর কান্না করতে করতে চেঁচাচ্ছে, কিন্তু আয়ান এক হাত দিয়ে ধরে রেখে দিয়েছে। আয়ানের গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে, তাই কিছু দূর গিয়ে সে গাড়িটা একপাশে দাঁড় করিয়ে জোরপূর্বক শেরিসের হিজাবটা খুলে দেয়। শেরিস চিৎকার করে বলে, কি করছেন কি? শেরিস তার হাত দিয়ে আয়ানকে কিল ঘুষি মারতে লাগলো। আয়ান এবার শেরিসের হিজাব এর ওড়নাটা দিয়ে তার হাতগুলো বেঁধে দেয়। দেখেন একদম ভালো হচ্ছে না, কিন্তু ছেড়ে দিন বলছি। আমি কিন্তু আপনার কি ক্ষতি করেছি আমি? ভালোই ভালো কথা মেনে নিলে সব কিছু ভালোভাবেই হতো। আপনি যা ভাবছেন আমি অমন মেয়ে নই। বলে শেরিস জোরে জোরে কান্না করতে লাগলো। আয়ান বলল, এই চুপ কর বলছি। শেরিস তাও জোরে জোরে কান্না করছে। আয়ান এবার তার পকেট থেকে রুমাল বার করে তার মুখে বেঁধে দিল। শেরিস প্রচন্ড চেষ্টা করেও পারছে না ছাড়াতে। কিছুক্ষণের মধ্যে তারা আয়ানের বাড়ি পৌঁছালো। আয়ান শেরিসকে তার ঘরে নিয়ে গিয়ে সোফায় বসিয়ে শেরিসের মুখ আর হাত খুলে দেয়। হাত আর মুখ খুলতেই শেরিস আয়ানের কলার চেপে ধরে বলে, এই তুই কোন সাহসে আমায় এখানে নিয়ে এসেছিস? আয়ান বলল, তোমারই তো ভালো, কয়দিন আমার সাথে থাকলে নিজের ইচ্ছা মতো টাকা পেয়ে যাবে। আয়ান এবার শেরিসের দিকে নিচু হয়ে নেশাক্ত কণ্ঠে বলে, আমার তোমার আগে কোনো মেয়ের প্রতি এমন ইন্টারেস্ট আসেনি, তুমি জানো খুব হট অ্যান্ড সেক্সি। কথাটা শোনা মাত্রই শেরিস আয়ানের গালে আবারও কষে একটা থাপ্পড় মারে। এবারের থাপ্পড়টা সে পুরো গায়ের জোরে মেরেছে। আয়ান এবার আর নিজেকে সামলাতে পারে না, শেরিসকে তুলে জোরে খাটের উপরে ফেলে দেয়। বিছানাটা নরম হয়, শেরিসে লাগলো না। আয়ান এবার নিজের শার্ট খুলতে খুলতে এগোয় শেরিসের দিকে। মেয়ে, কাজটা ভালো করলি না। ভেবেছিলাম কিচ্ছু করব না, কিন্তু না, তুই আয়ান মির্জাকে খেপিয়ে দিলি। শেরিস এবার ঢোক গেলে সে বলে, দেখেন আপনি আমার ক্ষতি করবেন না, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আয়ান বাঁকা হেসে বলে, তোরে কি নষ্ট করব, তুই এমনিই তো নষ্ট। আয়ান এবার এগিয়ে এসে পুনরায় তার হাতগুলো ওড়না দিয়ে বেঁধে দেয় এবং একটানে শার্ট খুলে ছুঁড়ে মারে মেঝেতে এবং তারপর শেরিসের ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে দেয়। শেরিস অনেক চেষ্টা করেছে, কিন্তু শক্ত পুরুষালী দেহের সাথে পেরে উঠছে না। শেরিস বারবার কান্না মিশ্রিত স্বরে অনুরোধ করছে, প্লিজ ছাড়ুন আমায়, ছেড়ে দিন। আয়ান এবার শেরিসের জামার ফিতা একটানে ছিঁড়ে ফেলে। জামার ফিতাটা ছিঁড়ে যাওয়ায় শেরিসের কলার বোন দেখা যাচ্ছে। আয়ান মুহূর্তে শেরিসের কলার বোন কামড়ে দেয়, সাথে সাথে শেরিস চোখ খিচে বন্ধ করে নেয়। আয়ান এবার তার শরীরের সমস্ত ভার শেরিসের উপর ছেড়ে দেয়, কিন্তু শেরিস তাতেও দমে নেই। সে প্রচন্ড চেষ্টা করছে আয়ানকে তার কাছ থেকে সরানোর, কিন্তু কোনো ক্রমেই পারছে না শেরিস। আয়ানের মতো প্রবল শক্তিশালী পুরুষকে দ্বিতীয়বারের ন্যায় সামলাতে হিমশিম খাচ্ছে শেরিস। সময় যত বেড়ে চলেছে ততই আয়ানের উন্মাদনা ক্রমশ বেড়ে চলেছে। শেরিস তার মুখ দিয়ে একটা শব্দ বার করতে পারছে না, কারণ তার ঠোঁট জোড়া দখল করে রেখেছে আয়ান। খানিকক্ষণ পরপর তার ঠোঁটে দন্ত দ্বারা আঘাত করছে আয়ান। শেরিসের চোখ দিয়ে শুধু উষ্ণ তরল গড়িয়ে পড়ছে। প্রায় অনেকক্ষণ পর আয়ান শেরিসকে ছেড়ে দেয় এবং শেরিসের হাতের বাঁধন খুলে দেয়। আয়ান শেরিসের বুকে মুখ গুজে শুয়ে থাকে। শেরিসের শরীরে বিন্দুমাত্র শক্তি অবশিষ্ট নেই। মেয়েটা হঠাৎ শারীরিক ও মানসিক উভয় দিক দিয়ে ভেঙে পড়েছে। আয়ানের ভার সে নিতে পারছে না, আবার তাকে সরানোর মতো শক্তি তার নেই। তাই চুপচাপ আয়ানকে বুকে নিয়ে শুয়েছিল আর নীরবে চোখের পানি ফেলছিল। আয়ান সবকিছু বুঝে না বুঝার ভান করে। কিছুক্ষণ পর আয়ান শেরিসের দিকে তাকায়, তারপর হঠাৎ করে শেরিসের ঠোঁট জোড়া আবারও দখল করে কামড়ে ধরে। শেরিস আবারও চোখ খিচে বন্ধ করে নেয়। কিছুক্ষণ পর আয়ান শেরিসের ওষ্ঠ ছেড়ে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। শেরিস কোনো রকম উঠে জামা কাপড় নিয়ে গায়ে জড়িয়ে নেয়। শেরিস নিস্তেজ দেহ নিয়ে বিছানায় পড়ে আছে। সারা রাতে নির্যাতনের যন্ত্রণায় তার চোখের পাতা পর্যন্ত ভারী হয়ে এসেছে। সে শুয়ে শুয়ে ভাবছে তাকে যেভাবেই হোক এখান থেকে পালাতে হবে। এখানে থাকলে ওই পিশাচ তাকে ছিঁড়ে কুড়ে খাবে। শেরিসের ভাবনার মাঝে আয়ান ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। শাওয়ার নিয়েছে, যার ফলে তার কোমরে শুধুমাত্র তাওয়াল পেঁচানো। উন্মুক্ত শরীরে পানির বিন্দুগুলো চিকচিক করছে, চুল থেকে চুয়ে চুয়ে পানি পড়ছে। আয়ান শেরিসের দিকে একবারও তাকালো না। শেরিস আয়ানকে দেখে তার দুর্বল শরীরটা নিয়ে কোনো মতে শোয়া থেকে উঠে বসেছে। সে ভয়ে এক কোণে জড়সড় হয়ে বসে আছে। আয়ান আয়নায় তা দেখে বাঁকা হাসলো। শেরিস এবার কণ্ঠে জোর এনে বলে ওঠে, আমি এখান থেকে পালিয়ে যাব। আমি আপনার কোনো খেলনা নই যে আমাকে আপনি এভাবে তুলে এনে অত্যাচার করবেন। আর আর আমি কোনো রাস্তার মেয়ে নই।
আয়ান এবার জোরে হাসলো। সে আস্তে আস্তে শেরিসের দিকে এগোতে লাগলো। তার পা দুটো টেনে তাকে বসা থেকে শুইয়ে দিয়ে তার উপরে উঠে ঠোঁট জোড়া এক করে নেয়। শেরিস অনেক চেষ্টা করে ছাড়াতে, কিন্তু আয়ান তার হাত দুটো চেপে ধরে রেখে দিয়েছে। আয়ান প্রায় 5 মিনিট পর তার ঠোঁট ছেড়ে দেয়। শেরিস জোরে জোরে হাঁপাতে থাকে। তা দেখে আয়ান আবারও তার ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে দেয়। এবার আস্তে আস্তে গলার দিকে নেমে আসে। আয়ান আরেকটু গভীরে স্পর্শ করতে যাবে, তখনই শেরিস কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, প্লিজ ছেড়ে দিন, আমি এখানে থাকতে চাই না, আমি অনেক দূর চলে যাব, প্লিজ আমায় ছেড়ে দিন। তুমি আমার সাথে এখন থাকবে, আমি তার বদলে টাকা দেব যেটা তুমি চাও। আর তখন আমায় থাপ্পড় না মারলে এই অবস্থা হতো না। যে আয়ান মির্জার সামনে কথা বলতে সবাই ভয় করে, তারে তুমি থাপ্পড় মারলে এখন এত সহজে তো এই আয়ান মির্জার কবল থেকে বাঁচতে পারবে না। আর দ্বিতীয় কথা, এখান থেকে পালানোর চেষ্টা করলে একটু আগে যা করেছি এর থেকেও খারাপ কিছু হয়ে যাবে বলে দিলাম। তো যা করবে ভেবে চিনতে। কথাটা বলে আয়ান ওয়াশরুমে ড্রেস নিয়ে চলে যায় চেঞ্জ করতে। খানিকক্ষণ পর বার হয়ে এসে ডিরেক্ট নিচেই চলে যায়। শেরিসের এত কষ্ট সহ্য করতে না পারায় তার হালকা চোখ লেগে আসে। আয়ান নিচে এসে দেখে শিহাব শেরিসের লাগেজ দিয়ে গিয়েছে। সে মিস জেনিকে বলে, মিস জেনি, এই লাগেজটা উপরে আমার ঘরে দিয়ে আসেন। আয়ানের উপরে কেউ কথা বলতে পারে না। মিস জেনি চুপচাপ উপরের ঘরে যায়। গিয়ে দেখে শেরিস গায়ে ব্ল্যাঙ্কেট জড়িয়ে ঘুমাচ্ছে। মিস জেনির মনে প্রচুর প্রশ্ন আসছে, কিন্তু তার কোনো কথা বলার সাহস নেই। জেনি নিচে এসে দেখে আয়ান ল্যাপটপে কাজ করছে। সে আয়ানকে বলে, কালকে আমার মেয়ে সিফা আসবে, ওর ফাইনাল এক্সাম শেষ হয়ে গিয়েছে। আয়ান বরাবরই মিস জেনিকে প্রচণ্ড শ্রদ্ধা করে। সে তার মায়ের বয়সী, আর তার মেয়ে শিফা মাঝে মধ্যে ছুটিতে আসে। তাদের সম্পূর্ণ খরচ আয়ানই বহন করে। শিফাকে সে বোনের মতো ভালোবাসে, আর কারোর সঙ্গে সম্পর্ক ভালো না হলেও শিফার সঙ্গে সম্পর্কটা বেশ মধুর। আয়ান মিস জেনিকে বলে, বাহ, ভালোই হলো। ঠিক আছে, কালকে তাহলে ওর পছন্দের সব জিনিস রান্না করবেন। অনেকদিন পর পাগলিটা আসছে। মিস জেনি হেসে চলে গেলেন। এদিকে শেরিসের ঘুম ভাঙে প্রায় রাত 9:30টার দিকে। সে ধীরে ধীরে উঠে বসে। তার লাগেজটা দেখতে পায়। সে লাগেজ থেকে জামা নিয়ে গুটি গুটি পায়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। এদিকে আয়ান রাতের খাওয়া শেষ করে মিস জেনিকে বলে শেরিসের জন্য একটা খাবারের প্লেট নিয়ে রুমের দিকে যায়। গিয়ে দেখে শেরিস ওয়াশরুমে শাওয়ার নিচ্ছে। সে এবার খাবারটা টেবিলে রেখে সোফায় বসে পড়ে ভাবতে লাগে, আসলে শেরিসকে এত কষ্টটা দেওয়া ঠিক হয়নি। তার ভাবনার মাঝে ওয়াশরুমের দরজা খোলার আওয়াজে তার ধ্যান ভাঙে। শেরিস ধীরে ধীরে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বার হয়ে আসছে। সে আয়ানকে দেখে চুপচাপ বিছানার উপর বসে পড়ে। আয়ান এবার উঠে ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে মেডিসিন হাতে নিয়ে শেরিসের দিকে এগিয়ে যায়। শেরিস ভয়ে মূর্তির মতন চুপচাপ বসে আছে। ভাবছে এই বুঝি আবার তার উপরে ঝাঁপিয়ে পড়বে। তার ভাবনা ভুল করে আয়ান তার দিকে মেডিসিন এগিয়ে দিয়ে বলে, এই মেডিসিনগুলো খেয়ে নাও, ব্যথা একটু কমবে। শেরিস মুচকি হেসে বলে, প্লিজ, নিজেই ব্যথা দিলেন আবার নিজেই মেডিসিন নিতে বলছেন যাতে ব্যথা কমে যায়। হাসালেন আপনি মিস্টার আয়ান মির্জা। আয়ান কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। সে খাবারের প্লেটটা শেরিসের দিকে এগিয়ে দিয়ে বলে, খাবারটা খেয়ে ওষুধটা খেয়ে নাও। কথাটা বলে সে গটগট করে রুম থেকে বের হয়ে গেল। শেরিস প্রথমে মনে করেছিল কিছু মুখে দেবে না, কিন্তু না খেলে সে আরো দুর্বল হয়ে পড়বে। তাকে এখান থেকে যেভাবেই হোক পালাতে হবে। এত অত্যাচার সে সহ্য করতে পারবে না। তাই সে রাতের খাওয়াটা খেয়ে শুয়ে পড়ে। এদিকে আয়ান রাতে অন্য রুমে গিয়ে ঘুমায়। পরের দিন সকালে আয়ান উঠে তার রুমে যায়। গিয়ে দেখে শেরিস তখনও ঘুমাচ্ছে। আয়ান ওয়াশরুমে চলে যায়। গিয়ে ফ্রেশ হয়ে অফিসে যাওয়ার জন্য একেবারে রেডি হয়ে বার হয়। দরজা খোলার শব্দে শেরিসের ঘুম ভেঙে যায়। কোনো রকম কষ্ট করে সে উঠে বসে দেখে আয়ান আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। আয়ান তাকে দেখে বলে, ঘর থেকে এক পা বের করবে না, আমি অফিসে যাচ্ছি, জরুরি কাজ আছে। রাতের আগে ফিরবো না। তোমার খাবার সব রুমে পৌঁছে যাবে। আর যদি পালানোর চেষ্টা করেছো মিস শেহরিস, তো তখন বলে রেখে দিচ্ছি, আমার থেকে খারাপ কেউ হবে না। শেরিস কিছু বলে না, উঠে ওয়াশরুমে চলে যায়। এদিকে আয়ান নিচে আসতে দেখে শিফা সোফায় বসে আছে। শিফা আয়ানকে দেখে দৌড়ে তাকে জড়িয়ে ধরে বলে, কেমন আছো ব্রো? ভালো, তুই বল কেমন আছিস? আর এক্সাম কেমন হয়েছে? শিফা জানায়, আমি ভালো আছি, এক্সামও ভালো হয়েছে। আয়ান বলে, আচ্ছা তুই রেস্ট কর, আমি অফিসে যাচ্ছি, একটু এমার্জেন্সি কাজ আছে, হয়তো ফিরতে রাত হবে। ঠিক আছে ভাইয়া, সাবধানে যেও, আর পারলে তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়ি এসো। আয়ান হেসে কিচেনে মিস জেনির কাছে যায়। গিয়ে বলে, আমি যতক্ষণ না বাড়ি আসবো শেহরিসের যা যা প্রয়োজন আপনি ওর রুমে দিয়ে আসবেন। ও যেন রুম থেকে বাইরে বের হতে না পারে। এই কথাটা শেষ করা মাত্র আয়ান বেরিয়ে যায়। মিস জেনিকে পাল্টা কোনো কিছু বলার সময় দিলেন না।
দুপুরে মিস জেনি শেহরিশকে খাবার দিয়ে আসতে গিয়ে দেখে সে ব্যালকনিতে বসে আছে। মিস জেনি হেঁকে শেহরিশকে বলে, ম্যাডাম খেয়ে নিন, টেবিলে ঢাকা দিয়ে রেখে গেলাম। আর আমি একটু বাইরে বাজারে বের হব, কিছু লাগলে এখনই বলেন, আমি চেষ্টা করব দিয়ে যেতে। শেহরিশ কোনো উত্তর দিল না। মিস জেনি কোনো উত্তর না পায় সে চলে গেলেন। এদিকে আয়ান অফিসে এসেছে। প্রায় সমস্ত কাজই তার কমপ্লিট, কিন্তু গত রাতে ল্যাপটপে একটা প্রজেক্ট নিয়ে কাজ করছিল। সেই ল্যাপটপটা বাড়িতে ফেলে এসেছে। আয়ান অন্তুকে জানায়, অন্ত আমার সাথে আমার বাড়ি যাবে, ল্যাপটপটা তুই নিয়ে এসে বাকি কাজ কমপ্লিট করিস। আমি আর আসবো না, শিফা অনেকদিন পর বাড়ি এসেছে, একটু সময় দিই, তাড়াতাড়ি বাড়ি গিয়ে। শিফা নাম শুনতে অন্তু আনন্দে আধখানা। অন্তু শিফা সে অনেক আগে থেকেই পছন্দ করে। যখন শিফা হোস্টেল থেকে বাড়িতে আসতো, অন্তু যে কয়বার কানাডাতে ছিল প্রতিবারই শিফার পেছনে পেছনে ঘুরেছে, তাকে অনেকবার ভালোবাসার কথা বলার চেষ্টাও করেছে, কিন্তু প্রতিবারই শিফা বুঝে না বুঝার ভান করে এড়িয়ে চলেছে। অন্তু এবার ভাবলো না, এবার যেভাবেই হোক শিফাকে সে তার মনের কথা বলবেই। অন্তু আয়ানের সাথে আয়ানের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। এদিকে শেহরিশ আস্তে আস্তে গুটি গুটি পায়ে রুম থেকে বের হয়ে নিচেই আসে। তার মতে এটাই পালানোর ভালো টাইম। মিস জেনি বাজারে গিয়েছে আর আয়ান অফিসে, তাকে এখন কেউ আটকাতে পারবে না। সে দরজা খুলতে অমনি তার চোখ ছানা পড়া। এটা কি দেখছে সে? শেহরিশ ভয়ে আমতা আমতা বলে, আপনি? আয়ান রক্তচক্ষু প্রেরণ করে বলে, হ্যাঁ আমি। শেহরিশ পেছন দিকে যেই না ছুটে পালাতে যাবে, অমনি আয়ান ওকে টেনে গলা টিপে ধরে বলে, তোরে আমি বারবার বারণ করেছি, এই চার দেয়ালের বাইরে এক পা ফেলবি না, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। কথাগুলো বলতে বলতে আয়ান শেহরিশকে ঠেলতে ঠেলতে গেট থেকে ডাইনিং এরিয়া নিয়ে আসে। শিফা কিচেনে ছিল, সে দৌড়ে বের হয়ে আসে। এদিকে অন্তু আর শিফা কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে। এর মধ্যে শেহরিশ বলে ওঠে, আপনার কি অধিকার আছে আমাকে এইভাবে আটকে রাখার? আমি এইখান থেকে পালাবো, আর না হলে মরে যাবো আমি, কিন্তু আপনার সাথে আমি থাকবো না। আপনি একজন জঘন্য নোংরা মানুষ রূপী পশু, আপনি হিংস্র পশু। কথাটা শোনা মাত্রই আয়ানের মাথায় রক্ত উঠে যায়। সে গায়ে জোরে একটা থাপ্পড় মারে শেহরিশকে। থাপ্পড়টা অতিরিক্ত জোরেই ছিল। শেহরিশ দুর্বল থাকায় সে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে সোফায় পড়ে যায়। আর এদিকে আয়ান লম্বা লম্বা পা ফেলে নিজের রুমে চলে যায়। অন্তু আর শিফা পুরো শিফা বলে ওঠে, আরে ও তো বেহুশ হয়ে গেছে। অন্তু, আপনি কি কোলে তুলে নিয়ে একটু রুমে নিয়ে চলুন না। অন্তু থতমত খায়। সে বলে, আমাকে কি চরিত্রহীন মনে হয় নাকি? আমি কেন অন্যের ভবিষ্যৎ বউকে কোলে নেব? তুমি অজ্ঞান হও, তোমাকে নিচ্ছি। অন্তু বলে। শিফা বিরক্ত হয়ে বলে, অন্তু, মাথা গরম করবেন না কিন্তু, আবার কিন্তু আগের মতন করছেন। আর অন্যের ভবিষ্যৎ বউ মানে ভাইয়া কি এনাকে বিয়ে করবে? হয়তো আমার মনে হলো তাই বললাম, তা না হলে আয়ান কাউকে এমন তুলে এনে জোর জবরদস্তি করে রেখে দেয় না। ওহ আচ্ছা, চলুন এনাকে নিয়ে আমার রুমে চলুন। ভাইয়া তো উপরে চলে গেছে। এনার দেখে মনে হচ্ছে না যে এনার শরীরটা ভালো আছে। বাবা, আমি নিয়ে যেতে পারবো না। আয়ানের হাতে গুলি খাওয়ার শখ আমার নেই, তবে হ্যাঁ আপনার হাতে খেতে পারি। গুলি না, অন্য কিছু। ফাজলামি বন্ধ করবেন অন্তু। শিফা বিরক্ত হয়ে বলে, ফাজলামি বন্ধ করবেন অন্তু। করবো না। অন্তু আর শিফার কথা বলার মধ্যে তাদের চোখ যায় আয়ানের দিকে। সে সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে শেহরিশকে কোলে তুলে নিয়ে উপরে যেতে নেয়। তারপর কি মনে করে পিছনে ফিরে গম্ভীর গলায় বলে, অন্ত শিহাবকে ফোন করে এখন এখানে আসতে বল। ঠিক আছে। এদিকে আয়ান শেহরিশকে উপরে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দেয়। শরীরটা প্রচণ্ড দুর্বল থাকার কারণে শেহরিশ এখনো অজ্ঞান হয়ে আছে। আয়ান সোফায় বসে তার ফোনটা বার করে অন করার চেষ্টা করছে। তার ফোনটা হঠাৎ খারাপ হয়েছে, কিন্তু প্রচণ্ড প্রেশারে থাকায় তার ফোনের কথা খেয়াল ছিল না। সে এবার শেহরিশের দিকে তাকায়। ফোনটা রেখে ছোট ছোট পা ফেলে তার কাছে গিয়ে বসে পাশে থাকা পানির গ্লাসটা তুলে পানি নিয়ে মুখে হালকা ছিটিয়ে দেয় আর বলতে থাকে, শেহরিশ, এই শেহরিশ ওঠো। শেহরিশ পিটপিট করতে করতে চোখ খুলে। চোখ খুলতে মুখের সামনে আয়ানের মুখটা দেখতেই চিল্লিয়ে ওঠে। আয়ান সঙ্গে সঙ্গে তার মুখটা চেপে ধরে বলে, রিল্যাক্স, আমি কিচ্ছু করছি না। কিছুক্ষণ চুপ থেকে একটু গম্ভীর কণ্ঠে আবার সে বলে, আমি বারবার বলেছিলাম পালানোর চেষ্টা করবে না, নাহলে খুব খারাপ হবে। আর তুমি আমার কথা অমান্য করলে, দেখতেই পেলে তার পরিণতি। এই আয়ান মির্জাকে দেখে যত ভালো মানুষ মনে হয়, ঠিক ততই খারাপ এই আয়ান মির্জা। আর কথায় কথায় অধিকারের কথা বলো, তাই না? তোমারে দেখাবো অধিকার কাকে বলে। এবার অধিকার নিয়েই তোমার গায়ে হাত দেব। শেহরিশ আতঙ্কে চুপচাপ বিছানার উপরে জড়সড় হয়ে বসে থাকে। আয়ান আবারও গম্ভীর কণ্ঠে বলে, শিফাকে দিয়ে খাবারের জন্য কিছু পাঠাবো, আর কিছু মেডিসিনও। চুপচাপ সব খাবার আর মেডিসিন খেয়ে নেবে, না খেলে কিন্তু খুব ভালো করে জানো কি হতে পারে।
শেরিশ ভয়ে ভয়ে মাথা নাড়ে। আয়ান একটা বাঁকা হাসি দিয়ে ঘর থেকে বের হয়ে যায়। আয়ান নিচে গিয়ে দেখে শিহাব এসেছে। অন্তু শিহাবের সাথে কথা বলছে। মূলত শিহাবকে কিছুক্ষণ আগের ঘটনার কথাই বলছিল, আর শিফা শিহাব আর অন্তুর জন্য কফি বানাচ্ছিল। আয়ান হঠাৎ বলে ওঠে, শিফা, টেবিলের উপরে কিছু মেডিসিন আছে, ওগুলো আর খাওয়ার জন্য কিছু নিয়ে শিহরিশকে দিয়ে আয়। যদি ও না খায় তাহলে আমাকে ডাকবে। আচ্ছা ঠিক আছে। বলে শিফা কফিটা দিয়ে খাবার আর মেডিসিন নিয়ে উপরে চলে যায়। আয়ান হঠাৎ বলে ওঠে, শিহাব, সন্ধ্যাতে বিয়ের জন্য প্রস্তুতি কর। আয়ানের কথা শেষ হতে না দিয়ে তার মাঝখানে শিহাব বলে ওঠে। কি বললেন? বিয়ে? শিহাব উঠে দাঁড়ায়, আবারও বলতে শুরু করে, ফাইনালি আমার বিয়ে হতে চলেছে, কিন্তু আমি তো এমন বিয়ে করব না হঠাৎ করে। আয়ান এবার রেগেই যায়। রাগী কণ্ঠে শিহাবের বলার মাঝে বলে ওঠে, এই গাধা, পুরো কথা না শুনে কথার মাঝে কথা বলা বন্ধ করবি। আমি কখন বললাম তোর বিয়ে? আমি আমার বিয়ের কথা বলেছি। তোর দায়িত্ব সন্ধ্যা 6টায় কাজীকে নিয়ে আসা, আর বাকি দায়িত্ব অন্তু সামলিয়ে নেবে। শিহাব বিয়ের কথাটা শুনে যতটা খুশি হয়েছিল ঠিক ততটাই মন মরা হয়ে পড়ল। পরপরই অবাক হয়ে বলল, আপনি? আর বিয়ে কখন? কাকে আর কিভাবে? আয়ান বিরক্ত হয় শিহাবের কথায়। সে বিরক্ত স্বরে বলে, চুপ করবি তুই? তোকে যে কাজটা দিয়েছি সেটা কর, আর সময় হলে সব ঠিক দেখতে পারবি। এদিকে অন্তু নীরব দর্শকের মতন সবকিছু দেখে চলেছে। তার আয়ানের উপর আর কথা বলার সাহস নেই। এদিকে শেরির সবকিছু খেয়ে নিলে শিফা নিচে চলে আসে। ততক্ষণে মিস জেনিও বাড়ি ফিরে এসেছে। তারা দুজনেই বিয়ের ব্যাপারটা শুনলো। কারোর আর আয়ানের উপর কথা বলার সাহস নেই। আয়ান আর অন্তু বেরিয়ে পড়েছে শপিংয়ের উদ্দেশ্যে। তাদের হাতে বেশি সময় নেই, তাই সব ঝটপট করছে। এদিকে শেরিশ একা একা ঘরে বসে নানান ভাবনা ভাবছে। কি মনে করে সে উঠে তার লাগেজটা নিয়ে আলমারির ভেতরে রাখতে যায়। হঠাৎ করে তার চোখ পড়ে আলমারির ভেতরে থাকা একটা বাক্সর দিকে। সে কি মনে করে সেই বাক্সটা নিয়ে সোফায় গিয়ে বসে পড়ে। মনে হয় বাক্সটা খুব যত্ন সহকারে গুছিয়ে রাখা। বাক্সটা খুলতেই তার ভিতরে কিছু ছবি দেখতে পায়। ছবিগুলোর উপর চোখ পড়তে শেরিশ অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায়। তার চোখ দিয়ে অনবরত পানি ঝরতে লাগলো। সে এক একটা করে ছবি বার করতে লাগলো, আর ছবিগুলোর উপর হাত বুলাতে লাগলো। সব কয়টি ছবি আয়ানের ছোটবেলার। ছবিগুলো দেখতে দেখতে হঠাৎ সে একটা ছবি দেখতে পায়। সেই ছবিটা হচ্ছে আয়ানের জন্মদিনের, যেখানে ছোট্ট শেরিশ, আয়ান আর সেজুতি, আরিয়ান আর শেরিশের মা মিনু আছে। শেরিশ ভেবে পাচ্ছে না তার সাথে কি হচ্ছে। না না, এ হতে পারে না। না, এটা এটা আয়ান না। শেরিশের গা ঠকঠক করে অনবরত কাঁপছে। সে বাক্সটা বন্ধ করে আবারও আগের জায়গায় রেখে দেয়, দিয়ে বিছানার উপর বসে পড়ে। নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে। সে ভাবছে, সে যদি এখন আয়ানকে বলে যে সে আয়ানের শেরিশ, তাহলে আয়ান কি তাকে মেনে নেবে? না না, আয়ান আমাকে মানবে না। সে তো আমাকে চরিত্রহীন ভাবে। ঠিক তখনই এই ঘরে ঢুকে আয়ান, হাতে তার শপিং ব্যাগ। সে শেরিশের দিকে ব্যাগটা আগিয়ে দিয়ে বলে, 30 মিনিটের মধ্যে রেডি হয়ে নাও। শেরিশ আয়ানকে দেখে জোরে জোরে কান্না করে। আয়ান বিরক্তি নিয়ে জোরালো কণ্ঠে বলে, স্টপ দিস। শেরিশ চমকিয়ে ওঠে। আয়ান গিয়ে তার কাছে ব্যাগটা রেখে আবারও বলে, 30 মিনিটের জন্য 1 মিনিটও দেরি না হয়। কথাটা বলে আয়ান ঘর থেকে বের হয়ে যায়। শেরিশ খানিকক্ষণ চুপ করে বসে থেকে প্যাকেটটা হাতে তুলে নিয়ে খুলে দেখে তার মধ্যে একটা লাল টুকটুকে বেনারসি শাড়ি। শেরিশ খানিকটা অবাক হয়। ঠিক তখনই আবার আয়ান কি মনে করে ফিরে আসে। এসে আলমারি খুলে তার মায়ের সে বিয়ের শাড়িটা, যেটা সে কয়েকদিন আগে নিয়ে এসেছিল, সেটার উপর একবার হাত বুলিয়ে শেরিশকে এগিয়ে দিয়ে নরম কণ্ঠে বলে, এটা আমার মায়ের শাড়ি। এটা ছাড়া আমার মায়ের আর কোনো অস্তিত্ব আমার কাছে নেই। আমি আমার পার্সোনাল লাইফের বাকি কথা তোমাকে বলতে ইচ্ছুক নই, তাই আশা করছি এই শাড়িটার অপব্যবহার করবে না। যে শাড়িটা দিয়েছিলাম কিছুক্ষণ আগে, ওটার বদলে এই শাড়িটা পরে রেডি হয়ে থাকো, আর আমি শিফাকে পাঠিয়ে দিচ্ছি তোমার হেল্প করার জন্য। শেরিশ বলে ওঠে, এই শাড়ি পরে আমি কেন রেডি হব? আয়ান উত্তরে বলে, আইন মির্জা কাউকে কৈফিয়ত দেয় না, তাই যেটা বলা হয়েছে, যতটুকু বলা হয়েছে ততটুকুই করো, না হলে তুমি খুব ভালো করেই জানো এর পরিণাম কি হবে। কথাটা বলে আয়ান রুম থেকে বের হয়ে যায়। শেরিশ অবাক হয়ে আয়ানের যাওয়ার পানে তাকিয়ে থাকে। তার ভাবতে অবাক লাগছে যে এটা সেই আয়ান। এত ভদ্র সভ্য একটা ছেলে কিভাবে এমন হয়ে যেতে পারে। শেরিশ অনেকবার চেষ্টা করেছিল আয়ানের সাথে দেখা করার, কিন্তু কোনোভাবে তার ঠিকানা সে পায়নি। তার কাছে আয়ানের দেওয়া একটা ছোট ব্রেসলেট ছাড়া কিছুই নেই। আর এখন এত বছর পর যদি তারা দুজন সামনাসামনি আসে, তাহলে হয়তো চিনতেই পারবে না।
শেষের দিকে শেরিশ আশা ছেড়ে দিয়েছিল যে সে হয়তো আর কোনোদিনও আয়ানকে দেখতে পাবে না। শেরিশের ভাবনার মাঝে শিফা রুমে আসে, এসে শেরিশকে হেল্প করে। এর মধ্যে শেরিশ মুখ দিয়ে একটাও বাক্য উচ্চারণ করেনি, চুপচাপ নিজের ভাবনায় ডুবেছিল, কারণ তার এখন কথা বলার মতো কোনো বাক্য মুখ দিয়ে বের হচ্ছে না। শিফা ভাবলো শেরিশ হয়তো বিয়ের ব্যাপারটা জানে, তাই সেও আর কিছু বলল না। প্রায় 30 মিনিট পর অন্তু রুমে এসে শিফাকে বলে, কাজী সাহেব চলে এসেছে, আয়ান ভাবিকে নিয়ে নিচে যেতে বলেছে। কথাটা শোনা মাত্রই শেরিশ অবাক হয়ে যায়। সে এবার আয়নার দিকে তাকিয়ে দেখে তাকে পুরো বিয়ের পোশাকে সাজানো হয়েছে। শেরিশ কিছু বলতে যাবে, কিন্তু তার মুখ দিয়ে যেন কোনো কথা বার হচ্ছে না। সে ভাবলো তাহলে কি আয়ান তার পরিচয়টা জানে, কিন্তু কিভাবে? শেরিশ পরনে আয়ানের মায়ের মেরুন কালারের শাড়ি, চোখে তার হালকা কাজল, কপালে একটা ছোট্ট লাল টিপ, আর ঠোঁটে সামান্য লিপস্টিক। এতেই তাকে অপরূপ সুন্দরী লাগছে। আয়ান আজ একটা মেরুন কালারের পাঞ্জাবি পরেছে, পরিষ্কার দেখে মেরুন কালারটা মানিয়েছে বেশ ভালো। হঠাৎ করে তার চোখ যায় সিঁড়ি দিয়ে নামতে থাকা শেরিশের দিকে। মুহূর্তে তার চোখ আটকে যায় তার মায়ের শাড়িটা পরে আছে শেরিশ। আয়ানের চোখ ভরে এলো, কিন্তু কোনো মতে নিজেকে শক্ত করলো। এবার শিফা শেরিশকে নিয়ে এসে আয়ানের সামনে বসায়। কাজী সাহেব শেরিশের কাছ থেকে তার মা বাবার পরিচয়টা নিয়ে বিয়ে পড়াতে শুরু করে। আয়ান মুগ্ধ হয়ে শেরিশকে দেখে যাচ্ছে। হঠাৎ করেই কাজী সাহেব বলে ওঠে, বলো কবুল। আয়ান তখনও শেরিশের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছে। পাশ থেকে শিহাব আয়ানকে গায়ে হাত দিয়ে ডেকে বলে, কি হলো, কবুল বলবেন না নাকি? আয়ানের ধ্যান ভাঙে মুহূর্তে। সে বলল, কবুল কবুল কবুল। কাজী সাহেব এবার শেরিশকে বলে, মা কবুল বলো। শেরিশ মাথা নিচু করে চুপচাপ বসে নীরবে চোখ দিয়ে পানি ফেলছিল। তার বিশ্বাস হচ্ছে না যে আয়ানের সাথে তার বিয়ে হচ্ছে। সে শুধু ভাবছে আয়ান কি তাহলে সবটা জেনে গেল। একদিক দিয়ে সে অনেক খুশি হয়। কাজী সাহেব আবারও বলে উঠল, মা কি হলো, কবুল বলো। আয়ান আর কোনো কথা বলছে না, সে চুপচাপ তাকিয়েছে শেরিশের দিকে। কাজী সাহেবের কথা শেরিশের ধ্যান ভাঙে। সে চোখ বন্ধ করে বলে, কবুল। সবাই একসাথে। আলহামদুলিল্লাহ। রাত্রে সবাই হালকা ফুলকো কিছু খেয়ে যে যার রুমে চলে গেল। অন্তু আর শিয়াব আজকে আয়ানদের বাড়িতে রয়ে গেল। শেরিশ বিছানার উপর বসে আছে। না, তাদের বাসর রাত কোনো ফুল দিয়ে সাজানো হয়নি। হঠাৎ করেই আয়ান ঘরে প্রবেশ করে দরজা লাগিয়ে দেয়। সে শেরিশকে রাগী কণ্ঠে বলে, এখনই শাড়ি ছেড়ে অন্য কিছু পরো, 10 মিনিট টাইম দিচ্ছি, দেরি যেন না হয়। আয়ানের ধমক শুনে শেরিশ কেঁপে ওঠে। সে আর কিছু না বলে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে একটা জামা পরে নেয়। সে ভেবে পাচ্ছে না হঠাৎ আয়ানের কি হলো। ওয়াশরুম থেকে বার হয়ে এসে শাড়িটা ড্রেসিং টেবিলের উপর রেখে সে বিছানায় বসলে আয়ান লম্বা লম্বা পা ফেলে তার দিকে আসে। সে ভয়ে পিছনে সরে যেতে নেয়। আয়ানও তার সাথে সাথে পিছনে সরে যায়। একসময় শেরিশের পিঠ গিয়ে ঠেকে দেয়ালে। আয়ান এবার তার মুখটা শেরিশের কানের কাছে নিয়ে গিয়ে রাগী কণ্ঠে বলে, কথায় কথা বলতে কি অধিকার আছে আমার তোমার কাছে যাওয়ার? নাও, এবার তুমি হাজার চাইলেও না করতে পারবে না। সম্পূর্ণ অধিকার নিয়ে তোমার কাছে আসবো। বলেই শেরিশের মুখের সামনে মুখটা এনে ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে দেয়। শেরিশ সরিয়ে দিতে চাইলেও আয়ানের কাছে পেরে উঠল না। আয়ান কিছুক্ষণ পর ছেড়ে দেয়। শেরিশ আর কোনো কিছু বলল না, মাথা হেড করে বসে থাকলো। আয়ান শেরিশকে বলল, শুয়ে পড়ো। শেরিশ খানিকটা অবাক হয়। সে চুপচাপ বিছানায় শুয়ে পড়ে। আর এদিকে আয়ান সোফায় বসে বসে অনেক রাত পর্যন্ত ল্যাপটপে কাজ করতে থাকে। মূলত গোলজার মাহমুদের ব্যাপারে কিছু তথ্য পেয়েছে, সে সেটা নিয়ে ঘাটাঘাটি করতে থাকে। তারপরে সে সোফায় শুয়ে পড়ে। পরের দিন সকালে শেরিশ খানিকটা অবাক হয়। সে চুপচাপ বিছানায় শুয়ে পড়ে। আর এদিকে আয়ান সোফায় বসে বসে অনেক রাত পর্যন্ত ল্যাপটপে কাজ করতে থাকে। মূলত গোলজার মাহমুদের ব্যাপারে কিছু তথ্য পেয়েছে, সে সেটা নিয়ে ঘাটাঘাটি করতে থাকে। তারপরে সে সোফায় শুয়ে পড়ে। পরের দিন সকালে আয়ান ঘুম থেকে উঠে দেখে শেরিশ ঘরে নেই। সে রীতিমতো অবাক হয়। সে এবার ওয়াশরুমের দিকে যায়। না, এখানেও শেরিশ নেই। এবার সে দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে বলল, শেহরিশ, এই শেহরিশ। শেরিশ তখন রান্নাঘরে ছিল, আর শিফা, অন্তু আর শিহাব সোফায় বসেছিল। আয়ানের প্রশ্নের উত্তরে শিফা বলে, ভাবি রান্নাঘরে আছে। আয়ানের এবার রাগ হয়। সে রান্নাঘরে গিয়ে শেরিশকে হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। আরে কি করছেন, ডেকে হাত ছাড়েন। কে শোনে কার কথা? আয়ান শেরিশের হাতটা শক্ত করে ধরে টেনে নিয়ে যাচ্ছে। শেরিশ প্রচন্ড চেষ্টা করছে ছাড়ানোর, কিন্তু কোনো মতে সে পারছে না। আয়ন আমার লাগছে, প্লিজ হাত ছাড়ুন। কি করছেন কি? আয়ান এবার শেরিশের হাতটা ছেড়ে সঙ্গে সঙ্গে তাকে কোলে তুলে নিয়ে সিঁড়ি দিয়ে উঠে রুমের দিকে চলে যায়। শিফা, শিহাব আর অন্তু পুরো অবাক। কি হলো হঠাৎ করে তাদের বুঝতে একটু সময় লাগলো। শিফা এক দৃষ্টিতে আয়ান আর শেরিশের যাওয়ার পানে তাকিয়ে আছে। তা দেখে অন্তু বলে, জি ম্যাডাম, তুমিও কি কোলে উঠবে নাকি? এমনভাবে তাকিয়ে আছো কেন? তোমার জন্য তো আমি আছি। শিফা এবার বিরক্ত হয়। সে বলে, চুপ করেন তো অন্তু,
নির্লজ্জ কোথাকার। আমি কি বলেছি আমি কোলে উঠব? আর আমার আপনার কোলে ওঠার এত শখ নেই। অন্তু একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে। সময় হোক, দেখা যাবে কার কোলে কে ওঠে। শিফা এবার চোখ রাঙিয়ে বলে। অন্তু বাড়াবাড়ি করছেন কিন্তু। হুম, সময় হলে সব দেখা যাবে। শিফা এবার রেগে সেখান থেকে চলে যায়। এদিকে আয়ান শেরিশকে রুমে নিয়ে এসে তাকে বিছানায় ফেলে দেয়, দিয়ে বলতে থাকে। আমি একবার বলেছি না ঘর থেকে বের হবে না, তাহলে কেন গিয়েছিলে? শেরিশ এবার প্রতিউত্তরে বলে। আমি ঘরের মধ্যে বন্দি থাকতে পারবো না। আমি আপনার বিয়ে করা বউ আয়ান, কোনো পুতুল নই যে আপনি আমাকে ঘরের মধ্যে বন্দি করে রেখে দেবেন। আর আপনি যেটা বলবেন আমাকে সেটাই শুনতে হবে। আয়ান রেগে যায়। সে বলে, তুমি আমার বিয়ে করা বউ বলেই আমার সব কথা তোমাকে শুনতে হবে। ইটস মাই অর্ডার। দেখেন আয়ান, আমি চাইলেও এখান থেকে পালিয়ে যেতে পারবো না। আর তো প্লিজ আপনি আমাকে রুমের বাইরে বের হতে দিন। আমি সারাদিন একা একা রুমের মধ্যে কাটাতে পারবো না। আয়ান কিছু একটা ভাবলো, ভেবে বলল, ঠিক আছে, কিন্তু কোনো অকাজ করলে তার কি পরিণতি হবে তুমি খুব ভালো করে জানো শেহরিশ। শেরিশ আর কিছু বলল না। এদিকে আয়ান ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। শেরিশ আবারও নিচে রান্নাঘরে চলে যায়। কিছুক্ষণ পর আয়ান ওয়াশরুম থেকে বার হয়ে ড্রেসিং টেবিলের সামনে চুল সেট করতে থাকে। হঠাৎ করে তার চোখ যায় ড্রেসিং টেবিলের সাইডে থাকা একটা ছোট্ট ক্লিপে। ক্লিপের ডিজাইনটা ঠিক ওই ব্রেসলেটের মতন যে ব্রেসলেটটা আয়ান শেরিশকে দিয়েছিল। সে কিছুক্ষণ ওইটা তুলে হাত দিয়ে নাড়াচাড়া করে দেখতে লাগলো। তারপর কি মনে করে আবারও সেটা আগের জায়গায় রেখে দেয়। সে এবার রেডি হয়ে তার ফোন আর ল্যাপটপ নিয়ে নিচে আসে। এসে শিহাবকে বলে, আমার ফোনটা খারাপ হয়ে গেছে, কোনো মতেই ঠিক হচ্ছে না। তুই এই ফোনটা যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করে আন। শিহাব মাথা নেড়ে বলে, ঠিক আছে। মিস জেনি আর শেরিশ মিলে টেবিলের উপর ব্রেকফাস্ট সাজিয়ে তাদেরকে ডাকে। আপনারা সবাই ব্রেকফাস্ট করে নিন, টেবিলে চলে আসুন। সবাই বসে পড়ে টেবিলে। শেরিশ আর মিস জেনি সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছে। হঠাৎ আয়ান বলে ওঠে, তুমিও বসে পড়ো। শেরিশ বলে, না আপনারা সবাই খেয়ে নিন, আমি আর মিস জেনি পরে খেয়ে নিব। আয়ান এবার চোখ রাঙিয়ে শেরিশকে বলে, বসতে বলেছি, বসে চুপচাপ খেয়ে নাও। শেরিশ আর কোনো কথা না বলে বসে পড়ে। সে মিস জেনিকে বলে ওঠে, আপনিও বসে পড়েন, খেয়ে নিন। না, আপনারা সবাই খান, আমি পরে খেয়ে নেব। শেরিশ শুনল না, তাই বাধ্য হয়ে মিস জেনি খেতে বসলো। সবাই মহানন্দে ব্রেকফাস্ট করছে। মিস জেনি ভাবছে আজকে অনেক দিন পর বাড়িটা একটু জাঁকজমকপূর্ণ হয়েছে। আয়ানরা সবাই অফিসে চলে যায়। অফিসে গিয়ে যে যার কাজে ব্যস্ত। আয়ান হঠাৎ শিহাবকে ডাকে, বলে, যা, তোকে কয়দিনের জন্য ছুটি দিলাম, বিয়েটা ধুমধাম করে করে নে। শিহাব কি বলবে কোনো ভাষা খুঁজে পাচ্ছিল না। আয়ান বলে ওঠে, কিছু বলতে হবে না, যা। আর হ্যাঁ, আমার ফোনটা যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করে নিয়ে আয়। শিহাব বলে, ঠিক আছে, চেষ্টা করছি। আমি ততদিন অফিসের ফোনটা দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। তুই চেষ্টা কর তাড়াতাড়ি ফোনটা ঠিক করার। আমার মামার সাথে কিছু দরকারি কথা আছে। আর ফোনের সিমটাও খোলা হয়নি। এই সিমটাতে নাম্বার আছে। অফিসের ফোনটা চেঞ্জ করার ফলে মামার কাছে এই ফোনের নাম্বারটা নেই। তুই চেষ্টা কর তাড়াতাড়ি ফোনটা ঠিক করার। শিহাব মাথা নেড়ে খুশিতে নাচতে নাচতে চলে যায়। আয়ানের বাড়ি আসতে প্রায় অনেকটাই রাত হয়ে যায়। ডোরবেল বাজতেই শেরিশ দরজা খুলে দেয়। সে খানিকটা অবাক হয়, কারণ প্রতিদিন মিস জেনি দরজা খুলে। আয়ান ভিতরে ঢুকতে শেরিশ বলে ওঠে, আপনি গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিন, খুব খিদে পেয়েছে। এত রাত করে কেউ বাড়ি আসে? দেখেন তো কয়টা বাজে, প্রায় 12টা বাজতে চলেছে। আয়ান খানিকটা অবাক হয়, শান্ত কণ্ঠে বলে, তুমি খাওনি? শেরিশ মাথা নিচু করে বলে, না, আসলে আপনার জন্য ওয়েট করছিলাম। আয়ান আর কিছু বলে না। সে সোজা উপরে গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসে খেতে বসে। তারা দুইজন একসাথে খেয়ে রুমে চলে আসে। শেরিশ গিয়ে বিছানায় শুয়ে পড়ে। আয়ান সোফায় শুতে যাবে, তখনই শেরিশ বলে, আপনার যদি সমস্যা না থাকে তাহলে বিছানায় শুতে পারেন। আয়ান কোনো উত্তর দিল না। সে সোফায় শুয়ে পড়লো। মাঝরাতে কারোর পড়ে যাওয়ার শব্দ শুনে শেরিশ তাড়াতাড়ি করে ঘুমের মাঝে উঠে বসে। সে তড়িঘড়ি করে লাইট জ্বালায়। লাইট জ্বালাতেই দেখে আয়ান সোফা থেকে ধপাস করে পড়ে গিয়েছে নিচে। আগের দিন খুব কষ্ট করে আয়ান সোফায় ঘুমিয়েছিল। সে কোমরে হাত দিয়ে বসে আছে। আয়ানের মুখের এক্সপ্রেশনটা দেখে শেরিশ হাসবে না কাঁদবে ভেবে পাচ্ছে না। আয়ান গম্ভীর কণ্ঠে বলে ওঠে, এমনভাবে না বসে থেকে এখানে এসে তো আমাকে ধরে তুলতে পারো। শেরিশ এবার তাড়াতাড়ি গিয়ে আয়ানকে ধরে সোফায় বসিয়ে দেয় আর বলে, বললাম আমার সাথে বিছানায় শুতে ইগো নিয়ে সোফায় শুতে গেলেন। যেমন শুয়েছেন তেমন পড়েছেন, ঠিকই তো হয়েছে। তাই কয়দিন আগে তো আমার থেকে খুব দূরে সরে যেতে চাইছিলে, এখন আমার সাথে এক বিছানায় শুতে বলছো? বাহ, ভালোই উন্নতি হয়েছে তো দেখছি। শেরিশ খানিকটা ইতস্তত বোধ করে বলে, আমার কথাটা বলারই ওই মানে ছিল না। ধুর, আপনি না। কি? আমি কি?
শেরিশ মুখ বাঁকিয়ে বলে, নির্লজ্জ। তাই নির্লজ্জ আমি নাকি তুমি? আমি তো তোমাকে বিছানায় শুতে ডাকিনি। শেরিশ এবার রেগে ওখান থেকে উঠে বিছানার একপাশে গিয়ে শুয়ে পড়ে। আয়ানও ধীরে ধীরে সোফা থেকে উঠে বিছানার অপর পাশে শুয়ে পড়ে। পরের দিন শিহাব আয়ানের ফোনটা তার কাছে দেয়, দিয়ে বলে, এই নিন, আপনার ফোনটা তাড়াতাড়ি ঠিক করে এনেছি। আয়ান সঙ্গে সঙ্গে ফোন লাগায় তার মামা হামিদের কাছে, কিন্তু ফোনটা সুইচ অফ বলছে। আয়ান 2-3 বার ট্রাই করলো, কিন্তু বরাবরই একই কথা। এভাবে কেটে যায় 2-4 দিন। আজকে শিহাবের বিয়ের অনুষ্ঠানটা একটা রিসোর্টে হচ্ছে। খুব বেশি একটা বড় করে না, মোটামুটি নিজেদের মধ্যে লোকজন নিয়ে বিয়েটা হচ্ছে। আয়ান আজকে একটা সবুজ কালারের পাঞ্জাবি পরেছে, বরাবরই আয়ানকে খুব সুন্দর লাগছে। আর শেরিশ আজকে একটা লাল কালারের শাড়ি পরেছে, প্রতিবারের মতনই চোখে হালকা কাজল, ঠোঁটে সামান্য লিপস্টিক পরেছে। খানিক্ষণ পর বিয়ে পড়ানো হয়ে গেলে সবাই যে যার মতন কথা বলছে। এরই মধ্যে আয়ানের চোখ যায় শেরিশের পেটের দিকে। আয়ান দেখে শাড়িটা সরে গিয়ে পেটের বেশ খানিকটা অংশ দেখা যাচ্ছে। আয়ান এবার মাথা গরম হতে চায়। সে শেরিশকে টেনে রিসোর্টের মধ্যে একটা রুমে নিয়ে গিয়ে জোরে মেঝেতে ফেলে দেয়। শেরিশ ভেবে পাচ্ছে না আয়ানের হঠাৎ কি হলো। আয়ান এবার শেরিশকে টেনে তুলে তার ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে দেয়। শেরিশ প্রচণ্ড চেষ্টা করছে আয়ানকে সরিয়ে দিতে, কিন্তু কোনো মতে সে পারছে না। আয়ান তার ঠোঁট জোরে জোরে কামড়াতে লাগলো। খানিকক্ষণ পর আয়ান ছেড়ে দিয়ে শেরিশের হাতটা উল্টিয়ে চেপে ধরে শেরিশ ব্যথায় আ করে উঠল, সাথে তার চোখ দিয়ে পানি পড়ছে। আয়ান বলল, খুব শখ না অন্য পুরুষের নিজের শরীর দেখানোর? শেরিশ কিছুটা অবাক হয়, পরপর বলে। আয়ান মুখ সামলে কথা বলেন। আয়ান এবার শেরিশের হাত ছেড়ে দিয়ে মুখ চেপে ধরে রাগী কণ্ঠে বলে, এই কি মুখ সামলিয়ে কথা বলবো? হ্যাঁ কি? শেরিশ আয়ানের হাতটা জোর করে মুখ থেকে সরিয়ে বলে, আমি কোন পুরুষকে নিজের দেহ দেখিয়েছি? হ্যাঁ। আয়ান এবার উচ্চস্বরে হেসে উঠে বলে, শাড়ি সরিয়ে লোকের পেট দেখাতে খুব ভালো লাগছিল বুঝি? ও আমি তো ভুলে গিয়েছিলাম, তোমার তো ভালোই লাগে এসব করতে, এজন্য তো সেদিন রাতে আমার কাছে এসেছিলে। শেরিশ এবার প্রচন্ড রেগে যায়, পরপর চেঁচিয়ে বলে, দেখুন আয়ান, আমি ইচ্ছে করে শাড়ি সরাইনি, এমনি সরে গিয়েছে। আর সেদিন রাতে হ্যাঁ এসেছিলাম, আমি আপনার কাছে টাকার জন্য এসেছিলাম। আপনি আমাকে যদি চরিত্রহীন ভাবেন তাহলে একটা জিনিস মাথায় রাখবেন মিস্টার আয়ান মির্জা, অন্য কাউকে চরিত্রহীন বলার আগে নিজের চরিত্রটা কি সেটাও বিবেচনা করবেন। আর অন্য কারো উপর দোষারোপ করার আগে তার পরিস্থিতিটা কি সেটাও জেনে তারপর কিছু বলবেন। আশা করছি আমার কথা বুঝতে পেরেছেন আপনি। আয়ান আবার রাগী কণ্ঠে বলে, আগে আমি কি ছিলাম আর তুমি কি ছিলে সেটা আগের কথা। এখন তুমি বর্তমানে আমার ওয়াইফ, এখন তোমার উপর আমার পুরো অধিকার আছে। এরপর থেকে যদি কোনোদিন আজকের মতন পরিস্থিতি হয় তো মাথায় রেখে দেবে মিসেস শেহরিশ আয়ান মির্জা, কপালে কিন্তু খুব দুঃখ আছে। আশা করছি আমাকে এই কয়দিনে খুব ভালোভাবেই চিনেছ। এমন কোনো ড্রেস পরো না যাতে আমার অসুবিধা হয়। কথাটা বলে আয়ান বেরিয়ে যায়। শেরিশ আনমনে ভাবতে থাকে, আপনি কিভাবে এমন হয়ে গেলেন আয়ান? আপনি তো এমন ছিলেন না, আমি তো এই আয়ানকে চিনিই না। রাত্রে খাওয়া দাওয়া করে আয়ান আর শেরিশ বেরিয়ে যায়। আয়ান ড্রাইভ করছে, শেরিশ গাড়িতে একটাও কথা বলেনি। সাথে আয়ানও বাড়ি ফিরে। আয়ান যখন শেরিশের দিকে তাকালো, আয়ান দেখে শেরিশ ঘুমিয়ে পড়েছে। সে শেরিশকে ডাকতে গিয়েও ডাকলো না। আয়ান শেরিশের ঘুমন্ত মায়াবী মুখটার দিকে খানিকক্ষণ তাকিয়ে রইল, তারপর কি মনে করে শেরিশকে কোলে তুলে নিয়ে রুমের মধ্যে প্রবেশ করলো। শেরিশকে বিছানায় শুইয়ে দিল। শেরিশ গভীর ঘুমে আচ্ছন্ন। আয়ান শেরিশের ঘুমাতে অসুবিধা হবে বলে শেরিশের শাড়িটা নিজেই চেঞ্জ করে দেয়। শিফা এখনো বিয়ে বাড়ি থেকে ফেরেনি, কিন্তু আয়ানকে বলেছে শিফাকে ড্রপ করে দেবে। আর এদিকে তো মিস জেনি হয়তো ঘুমিয়ে গিয়েছে, তাই আয়ান আর তাকে ডাকেনি। সে ভাবে কি হয়েছে, তারই তো বউ, অন্য কেউ তো না। তাই সে শেরিশকে চেঞ্জ করে নিজের একটা শার্ট পরিয়ে দেয়। তারপর আয়ান ফ্রেশ হয়ে এসে শেরিশের পাশে বসে। তারপর কি মনে করে শেরিশের ঘুমন্ত মুখটার একটা ছবি তুলে নেয়। আয়ান শুতে যাবে তখনই শেরিশ ঘুমের ঘরে আয়নের একটা হাত চেপে ধরে। আয়নার হাতটা সরালো না, সে ওভাবে শুয়ে পড়ল। এদিকে শিফা আর অন্তু বাড়ি ফিরছে। অন্তু ড্রাইভ করছে আর চোখে বারবার শিফাকে দেখছে। শিফা এতে কিছুটা আনকমফোর্টেবল ফিল করছে। সে এবার বিরক্ত হয়ে বলল, সামনে তাকিয়ে গাড়ি চালাবেন অন্তু, মরার প্ল্যান করছেন নাকি? অন্তু এবার মজার ছলে বলে, হ্যাঁ মরতে তো রাজি আছি, তবে। শিফা আবারও বিরক্ত হয়ে বলল, তবে কি? অন্তু বলল, তবে তোমার হাতে মরতে রাজি। শিফা প্রচন্ড রেগে যায়। সে বলে, অন্তু আমার কিন্তু এসব ফাজলামি ভালো লাগে না। ফাজলামি করছি না, তুমি কেন আমার মন বোঝো না? শিফা এবার বিরক্ত হয়ে বলে, অন্তু আপনি গাড়ি থামান। কেন থামান বলছি। শিফা গাড়ি থামানোর জন্য প্রচন্ড জোর জবরদস্তি করে। এক পর্যায়ে অন্তু গাড়ি থামাতে বাধ্য হয়। সে রাস্তার একটা সাইডে গাড়ি থামায়। শিফা গাড়ি থেকে নেমে নিজে নিজে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। অন্তু গাড়ি থেকে নেমে পিছন পিছন দৌড়াতে দৌড়াতে বলে,
শিফা, কোথায় যাচ্ছ এত রাত্রে? শিফা, আমি কিছু কি ভুল করে ফেলেছি? শিফা এবার চেঁচিয়ে বলে, না, আপনি তো কোনো ভুল করতেই পারেন না। আপনি আমার পেছন পেছন আসবেন না, যান এখান থেকে। আরে সরি শিফা, দাঁড়াও, একা একা রাতে কোথাও যেও না। তুমি ভালো করে রাস্তা চেনো না এদিকটাতে। না চিনি, সেদিক মন চাই সেদিক যাব। আপনি যান এখান থেকে। অন্তু মজার ছলে বলে। ঠিক আছে, গেলাম। শিফা নিজের মতন খানিকটা হেঁটে যায়। হঠাৎ করে পিছনে তাকিয়ে দেখে অন্তু নেই। তখনই একটা বাইকে দুজন ছেলে এসে শিফার চারিপাশে পায়চারি করছে আর এটা সেটা বলে টিস করছে। শিফা খুবই ভয় পেয়ে যায়। তখনই বাইক থামে এবং একজন ছেলে এসে বলে, কি ম্যাডাম, এত রাতে একা একা কোথায়? দেখুন, আপনারা যান এখান থেকে, নয়তো কিন্তু। অপর একজন ছেলে বলে ওঠে। নয়তো কি? শিফা ভয়ে ভয়ে বলেছে, খুব খারাপ হবে কিন্তু। তাই খারাপের কি দেখেছো? দাঁড়াও, আমি দেখাচ্ছি। বলেই সে শিফার কাছে গিয়ে শিফার গলা থেকে ওড়নাটা টেনে খুলে নেয়। শিফা সঙ্গে সঙ্গে নিজেকে আড়াল করার চেষ্টা করে। ছেলেটা এবার শিফার দিকে এগোতে যাবে, তখনই একটা হকি স্টিক নিয়ে ছেলেটার হাতে বাড়ি মারল অন্তু। তোদের সাহস তো কম নয়। বলেই অন্তু সেই ছেলেটাকে প্রচন্ড মারতে থাকে। তখন অন্য একজন ছেলে শিফার কাছে গিয়ে তার গলায় চাকু চেপে ধরে। শিফা অন্তু বলে চিৎকার করে আর ভয়ে কান্না করে দেয়। এদিকে অন্তু সেই ছেলেটাকে মেরে মেরে প্রায় আধমরা করে দিয়েছে। অন্য ছেলেটা বলে, ছেড়ে দে বলছে, নয়তো এই মেয়েকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দেব। অন্তু শিফার কান্নার আওয়াজ পেয়ে পিছনের দিকে তাকিয়ে সে অনেকটা ভয় পেয়ে যায় এবং বুকের ভিতরটা ধক করে ওঠে। অন্তু ভয়ে ভয়ে বলে, ছাড় ছাড়, ছেড়ে দে ওকে, নয়তো খুব খারাপ হবে কিন্তু। ছেলেটা শিফার গলায় চাকুটা আরো জোরে চেপে ধরে। শিফা ভয়ে চিৎকার করে ওঠে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।